সকালের মিষ্টি রোদ জানলার পর্দা ভেদ করে সোজা এসে পড়েছে তুলির চোখে। বিছানায় একটা যুদ্ধের ছাপ স্পষ্ট। বালিশ একটা নিচে, একটা কাঠের কোণায়, আর ঘরের মাঝখানে বিশাল কিং সাইজ খাটে উপর হয়ে শুয়ে আছে গল্পের নায়িকা, 18 বছর বয়সী তুলি। যদিও তাকে দেখলে মনে হয় এই তো কদিন আগে 10-এ পা দিয়েছে। উচ্চতা 5 ফুটের গণ্ডি পেরোতেই হিমশিম খেয়েছে। গায়ের রং দুধে আলতা, আর মায়াবী চেহারার একটা শিশু সুলভ ভাব। তার এক হাতে একটা বিশাল সাইজের পন্ডা পুতুল, আর অন্য হাতটা ঝুলে আছে খাটের নিচে। এই মেয়ে, আর কতক্ষণ পরে থাকবি? দুপুর 12টা বাজতে চললো। আজ না দেখতে আসার কথা। ওঠ বলছি। রাবেয়া বেগম হাতে খুন্তি নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। তার গলায় বিরক্তি, উদ্বেগ দুটোরই সংমিশ্রণ। তিনি জানেন এই মেয়েকে ঘুম থেকে তোলা আর পাহাড় ঠেলে সরানো সমান কথা। উফ মা, চেঁচামেচি করো না তো। আমার পাণ্ডু ভয় পাচ্ছে। আর কে দেখতে আসবে? আমাকে দেখতে চিড়িয়াখানার লোক আসবে নাকি? আমি কি বানর? তুলি চোখ না খুলে বিড়বিড় করে কথাগুলো বলল। তার গলার স্বরে ঘুমের রেশ। সে পান্ডাটাকে আর শক্ত করে জড়িয়ে ধরল। বানর, তুই একটা আসিসই। আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর আমার ফ্যামিলি আসবে। তুই যদি এখন না উঠিস, আমি তোর ওই পান্ডাকে ডাস্টবিনে ফেলে দেবো। পান্ডাকে ডাস্টবিনে ফেলে দেব? এ কথাটা কানে যেতে তুলি স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল। তার বড় বড় চোখ দুটোতে আতঙ্কের ছাপ। সে বিছানায় বসে দ্রুত নিজের চুলগুলো ঠিক করার ব্যর্থ চেষ্টা করলো। কি বললে? পাত্রপক্ষ? মানে বিয়ের জন্য? মা, আমি কি বলেছি আমি বিয়ে করব? আমি তো এখনো বাচ্চাই আছি। তাছাড়া আমার কার্টুন দেখা শেষ হয়নি। আমি এখন বিয়ে করলে টম এন্ড জেরি দেখবে কে? রাবেয়া বেগম মেয়ের কাণ্ড দেখে কপালে হাত দিলেন। এই মেয়ে যে কবে বড় হবে তা ওপরওয়ালাই জানেন। তোর টম অ্যান্ড জেরি তোর শ্বশুরবাড়িতে গিয়ে দেখিস। ছেলে ডাক্তার, অনেক বড় বংশ। এমন ছেলে হাত ছাড়া করলে কপাল চাপড়াবে। যা জলদি ফ্রেশ হয়ে নে, বন্যা তোকে শাড়ি পরিয়ে দেবে। রাবেয়া বেগম আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তুলি গাল ফুলিয়ে বিছানা বসে রইল। তার ফর্সা গাল দুটো রাগে টমেটোর মতো লাল হয়ে গেছে। সে তার পান্ডা পুতুলটার দিকে তাকালো। দেখলি পাণ্ডু, মা কেমন পচা। আমাকে নাকি বিয়ে দিবে, তাও আবার ডাক্তারের সাথে। ইস, ডাক্তাররা তো সারাদিন পচা ওষুধের গন্ধ গায়ে মেখে ঘুরে বেড়ায়, আর হাতে বড় বড় সুই নিয়ে থাকে। আমি মরে গেলেও কোনো ডাক্তারকে বিয়ে করব না। আজ আসুক ওরা, এমন কাণ্ড করব যে পালিয়ে বাঁচবে। অন্যদিকে শহরের নামকরা হার্ট কেয়ার হসপিটাল এর দৃশ্যটা একদম ভিন্ন। করিডোর দিয়ে গট গট করে হেঁটে আসছেন ডক্টর আরহাম চৌধুরী। 26 বছর বয়সী আরহামের পরনে সাদা অ্যাপ্রন, গলায় স্ট্যাথোস্কোপ। চশমার ফ্রেমে তার গম্ভীর চোখ দুটো আরও তীক্ষ্ণ লাগছে। তার হাঁটার ভঙ্গিতে একটা আভিজাত্য আর গাম্ভীর্য ফুটে ওঠে। নার্স এবং জুনিয়র ডাক্তাররা তাকে দেখলেই নড়ে চড়ে দাঁড়ায়। স্যার, এই 4 নম্বর ওয়ার্ডের পেশেন্টের রিপোর্টটা এসেছে, একটু দেখবেন? রিনা একটু লাজুক ভঙ্গিতে ফাইলটা বাড়িয়ে ধরল। সে আরহামকে পছন্দ করে, এটা হসপিটালের সবাই জানে, কিন্তু আরহামের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। টেবিলে রেখে যান, আর ওনাদের বলুন ডিসচার্জ পেপার রেডি করতে। আমি রাউন্ডে আসছি। আরহাম ফাইলটা না দেখে নিজের কেবিনে ঢুকে পড়ল। তার কপালে চিন্তার ভাঁজ। আজ তার মা জোর করে তাকে মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। আরহামের এসব বিয়ে শাদিতে একদম আগ্রহ নেই। তার মতে মেয়েরা হলো এক ধরনের জটিল ইকুয়েশন, যা সলভ করতে গেলে ব্রেইন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আজকালকার মেয়েরা সে সারাদিন মেকআপ আর সেলফি নিয়ে ব্যস্ত। কিরে দোস্ত, মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? আজ না তোর ডিডে, মানে দেখতে যাওয়ার দিন? নেহাল আরহামের কেবিনে ঢুকতে ঢুকতে বলল। নেহাল আরহামের বেস্ট ফ্রেন্ড এবং একই হসপিটালের নিউরোলজিস্ট। চুপ কর নিহাল, আমার একদম মুড নেই। মা ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিয়ে যাচ্ছে। আমি শিওর মেয়েটা কোনো ন্যাকামিপূর্ণ ক্যারেক্টার হবে। দেখিস আমি গিয়েই রিজেক্ট করে দেব। আগে দেখ তো, শুনেছি মেয়ে নাকি খুব কিউট। বয়স একটু কম, তোর সাথে ভালো মানাবে। গম্ভীর ডাক্তার, চঞ্চল বউ, পারফেক্ট কম্বিনেশন। আমি বাচ্চা পালতে পারবো না। আমার বউ হতে হবে ম্যাচিওর, যে আমার কাজ বুঝবে। যাই হোক, ডিউটি শেষ করে আমাকে বের হতে হবে। মা বারবার ফোন দিচ্ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। মিজান সাহেবের ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। সোফায় বসে আছেন আরহামের বাবা আসাদ চৌধুরী, মা সুলতানা চৌধুরী।
আরহাম এবং তার ছোট বোন রীতি। আরহাম একটা নেভি ব্লু পাঞ্জাবি পরেছে, হাতেটা কোনি পর্যন্ত ফোল্ড করা। তাকে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তার মুখের গাম্ভীর্য থেকে মনে হচ্ছে সে কোনো শোক সভায় এসেছে। এমন সময় ড্রয়িং রুমের পর্দা নড়ে উঠল। বন্যা মানে তুলির ভাবি তুলিকে ধরে নিয়ে আসছে। তুলির পরনে একটা হালকা গোলাপি রঙের শাড়ি। শাড়িটা তার সামলাতে খুবই কষ্ট হচ্ছে, সেটা তার হাঁটার ধরন দেখে বোঝা যায়। সে বারবার হোঁচট খাচ্ছে আর বন্যার হাত খামচে ধরছে। তার মুখটা গোমরা, যেন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। ওয়াও ভাইয়া, দেখ দেখ ভাবি কি কিউট, একদম বারবি ডলের মতো লাগছে। হৃদি ফিসফিস করে আরহামের কানে কথাটা বলল। আরহাম মোবাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। মুহূর্তের জন্য তার চোখের পলক যেন আটকে গেল। গোলাপি শাড়িতে মোড়ানো মেয়েটাকে দেখে তার মনে হলো কোনো বাচ্চা মেয়ে মায়ের শাড়ি পরে শখ মেটাচ্ছে। মেয়েটার টানা টানা চোখ, ভয়ের ছাপ, ঠোঁট দুটো ফোলানো। আরহামের গম্ভীর মুখে একটা সূক্ষ্ম কৌতুকের রেখা ফুটে উঠল। এটা বউ হবে নাকি কিন্ডারগার্টেনের স্টুডেন্ট? আরহাম মনে মনে ভাবল। এসো মা, আমার কাছে এসে বসো। মাশাআল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর। নাম কি তোমার মা? এদিকে তুলি ভয়ে ভয়ে গিয়ে সুলতানা চৌধুরীর পাশে বসলো। সে আর চোখে একবার আরহামের দিকে তাকালো। লোকটাকে দেখেই তার পিত্তি চলে যাচ্ছে। কেমন গোমরা মুখ, দেখলেই মনে হয় তেতো করলা খেয়েছে। আমার নাম তুলি। তুলির গলাটা একটু কেঁপে উঠল। পড়াশোনা কতদূর করছো মা? ইন্টার ফার্স্ট ইয়ারে। তবে আমি কিন্তু পড়াশোনা একদম পছন্দ করি না, আমাকে জোর করে কলেজে পাঠানো হয়। তুলির সোজা সাপটা কথা শুনে ড্রয়িং রুমের সবাই একটু থতমত খেয়ে গেল। রাবেয়া বেগম মেয়ের দিকে চোখ বড় বড় করে তাকালেন, ইশারা করলেন চুপ থাকার জন্য। কিন্তু তুলি থামল না। সে ঠিক করেছে আজ এমন সব কথা বলবে যাতে এরা তাকে পছন্দ না করে। আর শুনুন আঙ্কেল, আমি কিন্তু রান্নাও পারি না, শুধু ম্যাগি নুডলস আর চা বানাতে পারি, সেটাও মাঝে মাঝে পুড়ে যায়। আর আমি খুব জেদি, আমার ঘুম ভাঙতে দুপুর 12টা বাজে। আমাকে বিয়ে করলে আপনাদের ছেলের কিন্তু না খেয়ে মরতে হবে। তুলির কথা শেষ হতে না হতেই সাদমান কাশের ভান করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। রাবেয়া বেগম লজ্জায় লাল হয়ে গেলেন, কিন্তু বিস্ময়করভাবে আরহামের ঠোঁটের কোণে হাসিটা আরও চড়া হলো। সে সোজা হয়ে বসলো। সমস্যা নেই, হসপিটালের ক্যান্টিনে ভালো খাবার পাওয়া যায়। আর ঘুমানোর ব্যাপারে আমি সকালে বেরিয়ে যাই, তাই তোমার দুপুর 12টায় ওঠা নিয়ে আমার সমস্যা নেই। আরহামের এমন জবাবে তুলি হা করে তাকিয়ে রইল। সে ভেবেছিল এই কথাগুলো শুনলে এই ডাক্তার রেগে চলে যাবে, কিন্তু এ তো উল্টো কথা বলছে। তুলি এবার মোক্ষম চালটা চাললো। কিন্তু কিন্তু আমি ডাক্তার পছন্দ করি না, ডাক্তাররা খুব বোরিং হয় আর তাদের গা থেকে ফিনাইলের গন্ধ আসে। আমি এই লোককে বিয়ে করব না। ঘরের পরিবেশ এবার বেশ থমথমে হয়ে গেল। মিজান সাহেব মেয়ের ধমক দেওয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু আরহাম হাত তুলে তাকে থামিয়ে দিল। সে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে তুলির সামনে গিয়ে দাঁড়ালো। আরহামের উচ্চতা 6 ফুটের কাছাকাছি। তার সামনে 5 ফুটের তুলিকে আসলেই একটা পিচ্চি মেয়ের মতো লাগছে। আমি কি তোমার সাথে একটু আলাদা কথা বলতে পারি? আরহামের কণ্ঠস্বর খুব শান্ত কিন্তু ভারী। তুলি ঘাবড়ে গিয়ে মায়ের দিকে তাকালো। রাবেয়া বেগম জোর করে মাথা নেড়ে সায় দিলেন। আমি আমি কেন কথা বলবো? আমার কিছু বলার নেই। কিন্তু আমার কিছু বলার আছে। চলো, বারান্দায় চলো। আরহামের হুকুম করা ভঙ্গিতে এমন কিছু ছিল যে তুলি আর না করতে পারল না। সে অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। দুজনে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরের ফুরফুরে বাতাস, কিন্তু তুলির ভেতরে ঝড় বইছে। সে গ্রিল ধরে নিচের দিকে তাকিয়ে রইল। আরহামের দিকে তাকাতে তার সাহস হচ্ছে না। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আরহাম পকেট হাত দিয়ে রেলিংয়ের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি সরাসরি তুলির মুখের ওপরে নিবদ্ধ। আমি কেন ভয় পাবো? আমি কাউকে ভয় পাই না। আমি তো শুধু ভাবছি আপনি এখনো চলে যাচ্ছেন না কেন। আমি তো বললাম আমি ডাক্তার পছন্দ করি না। ইন্টারেস্টিং। সাধারণত মেয়েরা ডক্টর বর পাওয়ার জন্য পাগল থাকে, আর তুমি রিজেক্ট করছো। কারণটা কি শুধুই ফিনাইলের গন্ধ, নাকি অন্য কেউ আছে? আরহাম একটু ঝুঁকে তুলির মুখের কাছে এলো। তুলি চমকে উঠে পিছিয়ে গেল। তার পিঠ গিয়ে ঠেকলো দেয়ালে। অন্য কেউ কেন থাকবে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কিন্তু আপনি আপনি অনেক বয়স্ক, আপনার সাথে আমার যায় না। আপনি বুড়ো আর আমি। তুমি পিচ্ছি? আরহাম কথাটা শেষ করে দিল। তুলি রেগে গিয়ে তার দিকে তাকালো। আমি পিচ্ছি না, আমি 18 বছরের। আমি ভোটার আইডি কার্ড পেয়েছি। ও তাই? কিন্তু
আচরণে তো মনে হচ্ছে নার্সারিতে পড়ো। শোনো তুলি, আমি সোজাসাপটা কথা পছন্দ করি। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু তোমাকে দেখার পর আমার মত বদলে গেছে। মানে আপনি কি আমাকে বিয়ে করবেন আমার সব কথা শোনার পরেও? হুম, তোমার এই পাগলামিগুলো আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। আমার লাইফটা একটু বেশি সিরিয়াস, হয়তো তোমার মতো একটা কার্টুন ক্যারেক্টার আসলে ব্যালেন্স হবে। কার্টুন ক্যারেক্টার শুনে তুলি রাগে ফুঁসতে লাগলো। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আরহাম তার কানের কাছে মুখ নিয়ে এলো। আর হ্যাঁ, বাসরাতে ম্যাগি নুডলস বানিও, আমি খেয়ে দেখব তোমার হাতের রান্না কেমন। তৈরি থেকো পিচ্ছি। আরহাম কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তুলি সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার কান গরম হয়ে গেছে, হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। এই লোকটা তো সাংঘাতিক। একে তো ডাক্তার, তার উপর এমন ড্যাম কেয়ার ভাব। তুলি বুঝতে পারলো সে বাঘের গর্তে পড়তে যাচ্ছে। অসভ্য লোক, আমাকে বিচ্ছি বললো আর ম্যাগি নুডলস খেতে দেয়, আর ম্যাগি নুডলস খেতে চায়। দাঁড়াও ডাক্তার সাহেব, তোমাকে যদি আমি নাকানি চোবানি না খাওয়াই তবে আমার নামও তুলি না। ড্রয়িং রুমে ফিরে গিয়ে আরহাম জানিয়ে দিল তার মেয়ে পছন্দ হয়েছে। বিয়ের তারিখ ঠিক করা হলো আগামী সপ্তাহের শুক্রবার। তুলি যখন শুনলো তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলল। কিন্তু দুই পরিবারের খুশির জোয়ারে তার কান্না ভেসে গেল। পরের কয়েকটা দিন তুলির জন্য ছিল বিভীষিকাময়। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, গায়ে হলুদের আয়োজন, কেনাকাটা সব চলছে পুরোদমে। তুলি এর মধ্যে কয়েকবার পালানোর প্ল্যান করেছিল। একবার সে তার পান্ডা পুতুল ব্যাগে ভরে ছাদ দিয়ে পাইপ বেয়ে নামারও চেষ্টা করেছিল, কিন্তু নিচে করিম চাচার টর্চ মেরে তাকে ধরে ফেলে। আরেকবার সে পেটে ব্যথার ভান করে হসপিটালে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু তার বাবা বলল। শুনে তুলির সাথে সাথে সুস্থ হয়ে গেল। আজ গায়ে হলুদ। তুলিকে হলুদ শাড়িতে কাঁচা সোনার মতো লাগছে, কিন্তু তার মুখটা শ্রাবণের আকাশের মতো মেঘলা। সে স্টেজে বসে আছে আর তার বন্ধুরা তাকে ঘিরে নাচছে। কি রে তুলি, এখনো মুখ গোমরা করে আছিস? চিচু তো মাশাল্লাহ অনেক হ্যান্ডসাম। আমাদের তো জেলাস ফিল হচ্ছে। হ্যান্ডসামের গুষ্টি কিলাই, তুই জানিস না ও কত খচ্চর। আমাকে পিচ্ছি বলে ডাকে। তুই বিয়ে কর না প্লিজ, আমি তো সব চকলেট দিয়ে দিব। ধুর পাগলি, চুপচাপ বসে থাক। ওই দেখ, জিজুর ফ্যামিলি আসছে। আরহামের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এসেছে সবাই। আরহাম আসেনি, নিয়ম নেই, কিন্তু তার বোন রিদি আর কাজিন শায়লা এসেছে। শায়লা মেয়েটা বেশ উগ্র সাজগোজ করে। সে তুলির দিকে এমনভাবে তাকাচ্ছে যেন গিলে খাবে। ও, এই সেই মেয়ে আরহাম ভাইয়াকে পছন্দ করলো। এ তো সাইজেও ছোট, আবার দেখতেও কেমন গ্রাম্য টাইপ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। শায়লা ইচ্ছে করে জোরে জোরে বলল যাতে তুলি শুনতে পায়। তুলি এমনিতেই রেগেছিল। শায়লার কথা শুনে তার মেজাজ সপ্তমে চড়ে গেল। এই যে মেকআপের বস্তা, আমাকে গ্রাম্য বলছেন? আর আপনি কে? যাত্রা পার্টি থেকে এসেছেন নাকি? আপনার মুখের প্লাস্টার খসে পড়ছে তো। আশেপাশে সবাই হেসে উঠল। শায়লা অপমানে লাল হয়ে গেল। রিদি এসে পরিস্থিতি সামলালো। ইস ভাবি, তুমি তো দারুণ ঝগড়া করতে পারো। ভাইয়ার সাথে তোমার খুব জমবে। তুলি মনে মনে বলল, জমবে মানে? যুদ্ধ হবে, যুদ্ধ। সে জানে না তার এই ছোট ছোট বোকামি আর সাহসিকতা দূর থেকে ভিডিও কলে দেখছিল আরহাম। রিদি ভিডিও কল অন করে পকেটে রেখেছিল। আরহাম নিজের ঘরে বসে ল্যাপটপের স্ক্রিনে তুলির কাণ্ড দেখছিল আর হাসছিল। মেয়েটার মুখে কোনো লাগাম নেই। যাত্রা পার্টি, ওয়েট তুলি, কালকের পর থেকে তোমার এই তেজ আমি কিভাবে সামলাই দেখো। তুমি জানো না তুমি কার পাল্লায় পড়েছো। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। কবুল বলার সময় তুলি অনেকক্ষণ চুপ করেছিল। তার বাবা যখন কান্নাজড়িত কণ্ঠে তাকে অনুরোধ করলো, তখন সে বাবার মুখের দিকে তাকে কিছু গলায় কবুল বলল। নিচু গলায় কবুল বলল। তার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। আরহাম তার পাশে বসেছিল। সে পকেট থেকে একটা রুমাল বের করে আলতো করে তুলির হাতে গুঁজে দিল। তুলি অবাক হয়ে তাকালো, কিন্তু আরহাম সামনের দিকে তাকিয়ে আছে যেন সে কিছুই করেনি। এই ছোট একটা কাজ তুলির মনে একটু নাড়া দিল। লোকটি কি আসলে এত খারাপ, নাকি ভেতরে একটু মায়া আছে? কান্না থামাও, মেকআপ ধুয়ে গেলে কিন্তু তোমাকে ভূতের মতো লাগবে, তখন আমি দৌড় দেব। তুলির সব ইমোশন এক মুহূর্তে উবে গেল। সে রাগে রুমালটা দুমড়ে মুচড়ে ফেলল। মায়া? এই লোকের মনে মায়া? অসম্ভব, এটা একটা আস্ত হিটলার। আজ বাসর রাতে আমি মরে যাওয়ার ভান করে পড়ে থাকবো, দেখবো তুমি কি করো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিদায় বেলা। তুলি তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে।
আরহাম গাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। সে জানে এখন কোনো কথা বলা ঠিক হবে না। মেয়েটা তার চেনা জগৎ ছেড়ে সম্পূর্ণ নতুন একটা মানুষের কাছে যাচ্ছে। আরহামের মনের গভীরে একটা অদ্ভুত দায়িত্ববোধ কাজ করছে। সে কি পারবে এই পিচ্ছি মেয়েটাকে সুখে রাখতে, নাকি তার গাম্ভীর্য মেয়েটার চঞ্চলতা কেড়ে নেবে? গাড়ি চলতে শুরু করলো। তুলি জানলা দিয়ে তাকিয়ে আছে ফেলে আসা রাস্তার দিকে। আরহাম ড্রাইভিং সিটের পাশে বসে আছে, পেছনের সিটে তুলি একা। কিছুক্ষণ পর আরহাম পকেট থেকে একটা ক্যাডবেরি সিল বের করে পেছনের দিকে বাড়িয়ে দিল। কান্না বন্ধ করার ওষুধ খেয়ে নাও, মুড ভালো হবে। তুলি চকলেটটা দেখলো, তার প্রিয় চকলেট। সে লোভ সামলাতে পারল না, চোখের পানি মুছতে মুছতে চকলেটটা হাত থেকে ছো মেরে নিয়ে গেল। আরহাম আয়না তুলির কাণ্ড দেখে মুচকি হাসল। যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু সন্ধি হওয়ার পথও কি তৈরি হচ্ছে? রাত তখন প্রায় 11টা। আরহামের সাদা প্রাডো কারটি চৌধুরী বিলার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। বাড়িটি আজ আলোয় ঝলমল করছে। লাল নীল মরিচবাতির আলোয় পুরো বাড়িটিকে কোনো রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে। গাড়ির পেছনের সিটে বসে থাকা তুলির চোখ ঘুমে ঢুলুঢুলু। কান্নাকাটি আর সারাদিনের ধকলে সে কখন যে গাড়ির সিটে মাথা এলে ঘুমিয়ে পড়েছিল সে টেরই পায়নি। গাড়ির ঝাঁকুনিতে তার ঘুম ভাঙল। সে চোখ ডলে জানালার বাইরে তাকালো। অচেনা পরিবেশ, অচেনা বাড়ি। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। ভাবতে তার গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো। নেমে এসো, নাকি কোলে করে নামাতে হবে? আরহাম গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, তার মুখে সেই চিরচেনা বাঁকা হাসি। তুলি দ্রুত ওড়না ঠিক করে গাড়ি থেকে নামলো। তার শাড়ির আঁচল বারবার পায়ে জড়িয়ে যাচ্ছে। আমি নামতে পারি, আমার পা আছে, আমাকে কোলে নিতে হবে না। আপনি কি নিজেকে সিনেমার হিরো ভাবেন নাকি? তুলি বিড়বিড় করে কথাগুলো বললেও আরহাম শুনতে পেল। সে কিছু বলল না, শুধু মুচকি হাসলো। মূল দরজার সামনে দাঁড়াতেই এক ঝাঁক তরুণ তরুণী পথ আটকে দাঁড়ালো। এদের মধ্যে আরহামের কাজিনরা এবং বোনেরা আছে। সামনে দাঁড়িয়ে আছে রীতি এবং শায়লা। ভাইয়া, ভেতরে যাওয়া অত সহজ না। গেট ধরা বাবদ 10,000 টাকা লাগবে। আগে টাকা দাও, তারপর ভাবিকে নিয়ে ভেতরে যাও। আরহাম পকেট থেকে মানিব্যাগ বের করতে যাবে, এমন সময় শায়লা এগিয়ে এসে আরহামের হাতটা আলতো করে ধরল। আরহাম ভাইয়া, তুমি কেন টাকা দেবে? তুমি তো আমাদের ঘরের ছেলে, টাকা তো দেবে ওই নতুন বউ। ও আমাদের কি গিফট এনেছে সেটা আগে দেখা। শায়লার কথা একটা প্রচণ্ড অপমান লুকিয়েছিল। তুলি সেটা বুঝতে পারল। সে শায়লার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। মেয়েটা ইচ্ছে করে তার হাত ধরেছে। তুলির কেন জানি এটা সহ্য হলো না। সে নিজের অজান্তেই আরহামের আরেকটা হাত খপ করে ধরে ফেলল। আরহাম অবাক হয়ে তুলির দিকে তাকালো। আমার কাছে টাকা নেই, কিন্তু আমার বর ডাক্তার, আপনাদের সবার দাঁত তুলে ফেলার ব্যবস্থা করে নিতে পারে। ফ্রিতে ট্রিটমেন্ট চান নাকি টাকা চান? তুলির কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। শায়লার মুখটা কালো হয়ে গেল। আরহাম হাসি চেপে গম্ভীর গলায় বলল, দিদি পথ ছাড়ো, ও ক্লান্ত। আর শায়লা, তুমি ভেতরে গিয়ে মায়ের সাথে খাবারের ব্যবস্থা করো। আরহাম নিজের হাত ছাড়িয়ে নিয়ে তুলির পিঠে আলতো করে হাত রেখে তাকে ভেতরে নিয়ে গেল। এই সামান্য স্পর্শে তুলির শরীরটা কেঁপে উঠল। এটা কি ভয় নাকি অন্য কিছু সে বুঝতে পারল না। সুলতানা চৌধুরী মরণ ডালা নিয়ে এগিয়ে এলেন। তিনি খুব যত্ন করে তুলিকে মিষ্টিমুখ করলেন এবং ঘরে তুললেন। ড্রয়িং রুমে অনেক আত্মীয় স্বজন বসে আছে। সবাই নতুন বউকে দেখার জন্য উন্মুক্ত। তুলিকে সোফায় বসানো হলো। সে জড়সড় হয়ে বসে রইল। তার মনে হচ্ছে সে কোনো মিউজিয়ামের শোপিস। সবাই তাকে দেখছে আর বিচার করছে। মাশাল্লাহ, আমার ছেলের বউটা একদম লক্ষ্মী প্রতিমা। কি মায়াবী চেহারা। কি রে আরহাম, তুই তো লাকি। মায়ের কথায় আরহাম সোফায় হেলান দিয়ে বসলো। তার চোখ তুলির দিকে। তুলি তখন মাথা নিচু করে শাড়ির আঁচল আঙুলে পেঁচাচ্ছে। লাকি কিনা সেটা সময় বলবে মা। তোমার এই লক্ষ্মী বউ কিন্তু একটু আগে গাড়িতে ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছিল আর নাকও ডাকছিল। তুলি চমকে উঠে আরহামের দিকে তাকালো। সে কখন নাক ডাকলো? এই লোকটা নির্লজ্জের মতো মিথ্যা বলছে। সবার সামনে তাকে পচানো হচ্ছে। আমি একদম নাক ডাকিনি, আপনি মিথ্যা বলছেন। মা, আপনার ছেলে মিথ্যাবাদী, ও নিজেই তো। তুলি কথা শেষ করার আগেই থেমে গেল, কারণ সে খেয়াল করলো ড্রয়িং রুমের সবাই তার মা ডাকা শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সে উত্তেজনায় শাশুড়িকে মা ডেকে ফেলেছে। সুলতানা চৌধুরী আবেগে আপ্লুত হয়ে তুলির কপালে চুমু খেলেন। ওরে আমার পাগলি রে, তুই আমাকে মা ডেকেছিস?
আজ থেকে তুই আমার মেয়ে। আরহাম কিছু বললে আমাকে বলবি, আমি ওর কান মুলে দিব। শাশুড়ি আদর পেয়ে তুলির মনটা একটু হালকা হলো। যাক, এ বাড়িতে অন্তত একজন মানুষ আছে যে হিটলারের মতো না। খাওয়া দাওয়া শেষে তুলিকে তার ঘরে নিয়ে যাওয়া হলো। আরহামের বেডরুমটা বিশাল, নীল আর সাদার কম্বিনেশনে সাজানো। মাঝখানে বিশাল খাটটা রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে তোষক দেখা যাচ্ছে না। ফুলের গন্ধে ঘরটা মোমো করছে। রিদি আর কাজিনরা তুলিকে বসিয়ে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল। যাওয়ার আগে রিদি ফিসফিস করে বলে গেল, ভাবি, অল দ্য বেস্ট। ভাইয়া কিন্তু একটু বোরিং, তুমি রোমান্স শুরু করো। তুলি এখন একা। সে ভয়ে ভয়ে চারপাশটা দেখল। এই সে বাসর ঘর। বাংলা সিনেমায় দেখেছি বাসর রাতে নায়িকারা লজ্জা পায়, কিন্তু তুলির লজ্জা লাগছে না। তার ভয় লাগছে আর ক্ষুধা পেয়েছে। বিয়ে টেনশনে সে সারাদিন ঠিকমতো খায়নি। এখন তার পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। সে খাটের নিচে তাকালো। এত ফুল কেন? আমি ঘুমাবো কোথায়? আর এই ফুলের গন্ধে তো আমার হাঁচি আসছে। এই ডাক্তারটা কি ফুলের ব্যবসা শুরু করেছে নাকি? তুলি খাট থেকে কিছু ফুল সরিয়ে জায়গা করার চেষ্টা করলো। হঠাৎ তার চোখ পড়ল খাটের পাশে রাখা ছোট টেবিলটার দিকে। সেখানে এক গ্লাস দুধ আর কিছু মিষ্টি রাখা আছে। তুলির চোখ চকচক করে উঠল। যাক বাবা, খাবার আছে। ডাক্তার হলেও বুদ্ধি আছে লোকটার। তুলি দ্রুত পায়ে গিয়ে একটা মিষ্টি মুখে পড়ল। ঠিক সেই মুহূর্তে দরজায় খটখট শব্দ হলো এবং দরজা খুলে গেল। আরহাম ভেতরে ঢুকলো। সে পাঞ্জাবিটা পাল্টে একটা টি শার্ট আর ট্রাউজার পরেছে, তাতে একটা হাতে একটা তোয়ালে। তুলির গাল ভর্তি মিষ্টি সে চিবোতে ভুলে গেল। আরহামকে দেখে সে হা করে তাকিয়ে রইল। মিষ্টির রস তার ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে। বাহ, রোমান্টিক বাসর রাতে বউ আমার মিষ্টি চুরিতে ব্যস্ত। আমি ভাবলাম তুমি লজ্জা পেয়ে ঘোমটা দিয়ে বসে থাকবে আর আমি এসে ঘোমটা খুলবো, কিন্তু তুমি তো দেখছি পুরো ডিনার পার্টি শুরু করে দিয়েছো। আরহাম দরজাটা লক করে দিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। তুলি দ্রুত মিষ্টিটা গিলে ফেলার চেষ্টা করলো, তাতে তার বিষম লাগলো। সে কাশতে শুরু করলো। আরহাম দ্রুত এগিয়ে এসে পানির গ্লাসটা এগিয়ে ধরলো। আস্তে, কেউ কি কেড়ে নিচ্ছে? পানি খাও। তুলি ঠকঠক করে পানি খেয়ে হাফ ছাড়লো। তার ফর্সা মুখটা কাশতে কাশতে লাল হয়ে গেছে। আরহাম টিস্যু দিয়ে তুলির ঠোঁটের কোণের মিষ্টির রস মুছে দিল। আরহামের আঙুলের স্পর্শে তুলি শিউরে উঠল। সে এক ঝটকায় সরে গেল। আপনি আমার কাছে আসবেন না। আমি কিন্তু কেরাতে জানি। আমি আপনাকে মেরে হাড়গোড় ভেঙে দিব। আরহাম অবাক হওয়ার ভান করে খাটের এক কোণায় বসলো। ও মাই গড, ক্যারাতে? আমি তো জানতাম না আমি ব্রুসলির বোনকে বিয়ে করেছি। তা ম্যাডাম, আপনার ক্যারাতে কি শুধু মিষ্টি খাওয়ার সময় কাজ করে? বাজে কথা বলবেন না। আর আপনি দরজা লক করলেন কেন? দরজা খুলুন, আমি মায়ের কাছে যাব। শোনো পিচ্ছি, এটা বাসর রাত, এখানে বর বউ থাকে। মায়ের কাছে যাওয়ার হলে নার্সারিতে ভর্তি হও। এখন চুপচাপ এখানে বসো, আমার কিছু কথা আছে। তুলি পিচ্ছি ডাকটা শুনে আবার রেগে গেল, কিন্তু আরহামের চোখের দিকে তাকিয়ে সে চুপসে গেল। লোকটার চোখে একটা অদ্ভুত সম্মোহনী ক্ষমতা আছে। তুলি খাটের অন্য প্রান্তে গুটিসুটি মেরে বসলো। সে কোলের ওপর একটা বালিশ টেনে নিল ঢাল হিসেবে। দেখো তুলি, আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে খুব একটা চিনি না। তুমি ছোট, তোমার পড়াশোনা বাকি। আমি চাই না এই বিয়ের কারণে তোমার লাইফ বা ক্যারিয়ার হ্যাম্পার হোক। মানে আপনি আমাকে পড়তে দেবেন? আমি ভেবেছিলাম আপনি আমাকে দিয়ে সারাদিন হসপিটালের ফ্লোর পরিষ্কার করাবেন। আরহাম হেসে ফেলল। তার গম্ভীর হাসিতে একটা মুগ্ধতা আছে। তোমার ইমাজিনেশন লেভেল খুব হাই। আমি তোমাকে দিয়ে ফ্লোর পরিষ্কার করাবো না। তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করবে আর আমি আমার ডিউটি নিয়ে ব্যস্ত থাকব। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে বা বাইরে আমার মান সম্মান নষ্ট হয় এমন কোনো পাগলামি করা যাবে না। আর আমাকে একটু রেসপেক্ট করতে হবে। আমি তোমার চেয়ে বয়সে এবং অভিজ্ঞতায় বড়। রেসপেক্ট? আপনি তো সারাক্ষণ আমাকে পচান। সম্মান চাইলে সম্মান দিতে হয়, জানেন না? আর আমি পাগল না যে পাগলামি করব। সেটা সময়ই বলে দেবে। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আরহাম খাটের এক পাশে বালিশ ঠিক করে শুয়ে পড়ার প্রস্তুতি নিল। তুলি চোখ বড় বড় করে তাকালো। আপনি কোথায় শোবেন? কেন? খাটে। খাটটা তো আমারই। অসম্ভব।
আমি আপনার সাথে এক খাটে ঘুমাবো না। আপনি যদি ঘুমের মধ্যে আমাকে অপারেশন করে দেন বা ইঞ্জেকশন দিয়ে দেন, আমি সোফায় ঘুমাবো। তুলি বালিশ নিয়ে সোফার দিকে যেতে চাইল। আরহাম তার হাত ধরে আটকে দিল। ড্রামা বন্ধ করো। আমি হার্ট স্পেশালিস্ট, ঘুমের মধ্যে অপারেশন করি না। আর সোফায় ঘুমালে কাল সকালে পিঠে ব্যথা হবে, তখন কিন্তু আমি ট্রিটমেন্ট দেব না। চুপচাপ ওই পাশে শুয়ে পড়ো, আমি মাঝখানে কোলবালিশ দিয়ে দিচ্ছি, বর্ডার ক্রস করবে না। আরহাম মাঝখানে একটা লম্বা কোলবালিশ রেখে দিল। তুলি দেখলো আর কোনো উপায় নেই। সে অনিচ্ছা সত্ত্বেও কাঠের একদম কিনারায় গিয়ে শুয়ে পড়ল। শাড়ি, গয়না আর চুলের কাঁটায় তার খুব অস্বস্তি হচ্ছে। এই গয়নাগুলো খুলতে পারছি না, খুব ভারী, আর খোপায় মনে হচ্ছে 100টা কাটা ফুটে আছে। তুলি নিচু স্বরে বলল, কিন্তু আরহাম শুনে ফেলল। সে উঠে বসলো। এদিকে এসো, আমি খুলে দিচ্ছি। না না, আমি পারবো। তুমি পারবে না, উল্টো চুল ছিঁড়ে ফেলবে। ঘুরে বসো। তুলি বাধ্য মেয়ের মতো আরহামের দিকে পিঠে দিয়ে বসলো। আরহামে খুব যত্ন করে একটা পর একটা কাটা দিল। তার নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়ছে। তুলির শরীরে অবশ হয়ে আসছে। একটা অজানা পুরুষের স্পর্শ, অথচ তার মনে হচ্ছে এই স্পর্শটা খুব নিরাপদ। আরহামের হাত একটু কাঁপছে না। সে নিখুঁতভাবে সব গয়না খুলে দিল। হয়েছে, এবার ফ্রেশ হয়ে এই টি শার্টটা পরে নাও। শাড়ি পরে ঘুমাতে পারবে না। আরহাম আলমারি থেকে নিজের একটা ঢিলে ঢালা টি শার্ট বের করে দিল। তুলি টি শার্টটা দিয়ে ওয়াশরুমে দৌড় দিল। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে এলো, আরহাম হাসি চেপে রাখতে পারল না। আরহামের টি শার্টটা তুলির হাঁটু পর্যন্ত ঝুলছে। তাকে একটা ছোট পেঙ্গুইনের মতো লাগছে। নট ব্যাড, তোমাকে কার্টুন নেটওয়ার্কের নতুন ক্যারেক্টার মনে হচ্ছে। আপনার টি শার্টটাই তো হাতের মতো বড়, আমার কি দোষ? লাইট অফ করে দেয়া হলো। শুধু একটা নীল রঙের বেডসাইড ল্যাম্প জ্বলছে। তুলি দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে, কিন্তু তার চোখেই ঘুম নেই। পাশে তার স্বামী শুয়ে আছে, এই অনুভূতিটা তাকে ঘুমোতে দিচ্ছে না। কিছুক্ষণ পর সে অনুভব করলো আরহাম তার দিকে তাকিয়ে আছে। ঘুম আসছে না? না, আমার পাণ্ডু নেই। পাণ্ডু ছাড়া আমার ঘুম আসে না। পাণ্ডু? ও, তোমার সেই পুতুল, ওটাকে তো গাড়িতেই রেখে এসেছো। এখন উপায়? তুলি কাঁদো কাঁদো হয়ে গেল। আমি পাণ্ডু ছাড়া ঘুমাতে পারি না, আমার ভয় লাগে। আরহাম একটা দীর্ঘশ্বাস ফেললো। সে পাশ ফিরে তার নিজের হাতটা তুলির দিকে বাড়িয়ে দিল। পাণ্ডু নেই, তবে ডাক্তার আছে। আমার হাতটা ধরে ঘুমাতে পারো। আমি কথা দিচ্ছি, কোনো ভূত বা দুঃস্বপ্ন তোমার কাছে আসবে না। তুলি অন্ধকারে আরহামের হাতের দিকে তাকিয়ে রইল। মানুষটা কি সত্যি রাগী, নাকি ওপর দিয়ে ভাব দেখায়? তুলি খুব সাবধানে ভয়ে ভয়ে তার ছোট হাতটা দিয়ে আরহামের হাতের আঙুলগুলো ধরল। আরহামের হাতটা শক্ত, গরম এবং আশ্বস্তকারী। আপনি কিন্তু আমাকে পিচ্চি ডাকবেন না, আমার নাম তুলি। আচ্ছা, চেষ্টা করব। শুভরাত্রি পিচ্চি। তুলির আগে কিছু বলতে চাইল, কিন্তু তার চোখের পাতা ভারী হয়ে এলো। আরহামের হাত ধরে রাখার কারণে এক অদ্ভুত প্রশান্তি তাকে গ্রাস করলো। কিছুক্ষণের মধ্যে সে গভীর ঘুমিয়ে তলিয়ে গেল। আরহাম কিন্তু ঘুমালো না। সে অনেকক্ষণ ধরে তুলির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় মেয়েটাকে রূপকথার রাজকন্যার মতো লাগছে। আরহাম আলতো করে তুলির কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। তুমি আসলেই একটা বাচ্চা মেয়ে। আমার জীবনে তোমাকে সামলানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ওয়েলকাম টু মাই লাইফ, মিসেস তুলি। পরদিন সকাল। পাখির কিচিরমিচির শব্দ নয়, বরং অ্যালার্ম ঘড়ির কর্কশ শব্দে তুলির ঘুম ভাঙল। সে চোখ তুলে দেখল সে আরহামের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। আরহামের এক হাতে তাকে জড়িয়ে আছে। তুলির হৃদস্পন্দন মিস হয়ে গেল। সে ছটকা দিয়ে উঠতে গেল, কিন্তু তার চুল আটকে গেল আরহামের ঘড়ির চেইনের সাথে। আউচ, আমার চুল! তুলির চিৎকারে আরহামের ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসল। কি হলো? সকাল সকাল ভূমিকম্প শুরু করলে কেন? ভূমিকম্প না, আপনার ঘড়ি আমার চুল খাচ্ছে। ছাড়ুন বলছি। আপনি ইচ্ছে করে আমাকে জড়িয়ে ধরেছিলেন, তাই না, সুযোগ সন্ধানী ডাক্তার? এক্সকিউজ মি, তুমি ঘুমের মধ্যে গড়াগড়ি খেতে খেতে আমার এলাকায় ঢুকে পড়েছো। কোলবালিশটা কোথায় দেখো? তুলি তাকিয়ে দেখলো কোলবালিশটা মেঝেতে পড়ে আছে। সে লজ্জায় লাল হয়ে গেল। আরহাম বিরক্তি নিয়ে ঘড়ির চেইন থেকে তুলির চুল ছাড়তে লাগলো। দুজনের মুখ খুব কাছাকাছি। তুলি আরহামের ঘুম জড়ানো চোখের দিকে তাকিয়ে জমে গেল। সকালে ঘুম থেকে ওঠার পর এলোমেলো চুলে এই গম্ভীর ডাক্তারকে বেশ কিউট লাগছে। এটা তুলি স্বীকার করতে চায় না। হয়েছে, চুল মুক্ত,
এবার জলদি রেডি হও, নিচে সবাই অপেক্ষা করছে। নতুন বউকে আজ সকালে সবার সাথে নাস্তা করতে হবে। আর হ্যাঁ, মনে আছে তো, ম্যাগি নুডলস। আপনি সিরিয়াসলি আমাকে দিয়ে রান্না করাবেন? আমি কিন্তু চাও বানাতে পারি না ঠিক মতো। আমি জানি, তাই তো মজাটা হবে। যাও, শাড়ি পরো, নাকি শাড়ি পরিয়ে দিতে হবে? তুলি এক লাফে খাট থেকে নামলো। অসভ্য, আমি একাই পারবো। তুলি ওয়াশরুমে ঢুকে দরাম করে দরজা বন্ধ করলো। আরহাম শব্দ করে হেসে উঠল। তার মনে হচ্ছে দিনটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। নিচে ডাইনিং টেবিলে সবাই বসে আছে। আসাদ চৌধুরী খবরের কাগজ পড়ছেন। শায়লা খুব সেজেগুজে বসে আছেন, যেন আজ তার বিয়ে। তুলি আর আরহাম সিঁড়ি দিয়ে নামছে। তুলি আজ একটা নীল রঙের জামদানি শাড়ি পরেছে, তাকে অপার্থিব সুন্দর লাগছে। কিন্তু তার হাঁটার ধরন দেখে বোঝা যাচ্ছে শাড়ি সামলাতে তার খুব কষ্ট হচ্ছে। এসো মা এসো, কাল রাতে ঘুম ভালো হয়েছে তো? জি বাবা। ওমা, ভাবি তো দেখি 10টার সময় ঘুম থেকে উঠলো। আমাদের বাড়িতে তো নতুন বউরা ভোরে ওঠে। ভাবি কি এখনো বাবার বাড়ির অভ্যেস ভুলতে পারেনি? শালার কথায় খোঁজাটা স্পষ্ট। সুলতানা চৌধুরী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আরহাম তার আগে কথা বলল। সে চেয়ার টেনে তুলিকে বসালো। শাইলা, ও আমার পারমিশন নিয়েই দেরিতে উঠেছে। আমি চাইনি ওর ঘুম নষ্ট হোক। আর আমাদের বাড়িতে বউরা ভরে উঠবে এমন কোনো আইন নেই। এটা হাসপাতাল না যে শিফটিং ডিউটি করতে হবে। আরহামের কথায় শালা চুপসে গেল। টেবিলের নিচে তুলি আরহামের পায়ে আলতো করে লাথি দিল, ধন্যবাদ জানানোর জন্য। কিন্তু ভুল করে লাথিটা আরহামের পায়ে না লেগে আসাদ চৌধুরীর পায়ে লাগলো। উফ, কে লাথি মারে? তুলি ভয়ে জিহ্বায় কামড় দিল। আরহাম বুঝতে পেরে টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে তুলির হাতটা চেপে ধরল। সে চোখের ইশারায় বলল, শান্ত হও পিচ্চি। বৌমা, আজ কিন্তু নিয়ম অনুযায়ী তোমাকে কিছু একটা রান্না করতে হবে, মিষ্টি কিছু। মা আমি তো শুধু। মা, ও ম্যাগি নুডলস খুব ভালো বানায়, ওটাই বানাক, স্পেশাল রেসিপি। সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউ বানাবে ম্যাগি নুডলস? নুডলস? ছি, এটা কোনো খাবার হলো? পায়েস বা হালুয়া রাখতে পারে না? মেয়েদের তো এসব জানা উচিত। এবারও চুপ থাকতে পারলো না। দেখুন আপু, জানা উচিত বুঝলাম, কিন্তু আমি তো ইন্টার পাসের আগেই বিয়ে করে ফেলেছি। শেফ কোর্সে ভর্তি হইনি। আর ম্যাগি নুডলস খুব টেস্টি হয়, আপনি খেয়ে দেখবেন, ভালো না লাগলে ফেলে দেবেন। তুলির সোজা সাপটা উত্তর আসাদ চৌধুরী হেসে ফেললেন। ঠিক বলেছ মা, আমি আজ তোমার হাতের নুডলসই খাবো। যাও, বানিয়ে নিয়ে আসো। তুলি রান্নাঘরে ঢুকলো, কিন্তু তার হাত পা কাঁপছে। সে জীবনেও রান্নাঘরে ঢুকেনি। পানি গরম দিতে গিয়ে সে ভুল করে কেটলির ঢাকনা ফেলে দিল। ঝনঝন শব্দে রান্নাঘর কেঁপে উঠল। আরহাম ডাইনিং থেকে সব শুনছে। সে মাকে ইশারা করে বলল, মা, তুমি একটু দেখো, না হলে ও হয়তো রান্নাঘর জ্বালিয়ে দেবে। তুলি নুডলসের প্যাকেটটার মশলা কাটতে গিয়ে দাঁত দিয়ে ছিঁড়তে গেল এবং সব মশলা তার নাকে মুখে মেখে গেল। সে যখন আয়নায় নিজের চেহারা দেখলো, তাকে জোকারের মতো লাগছিল। ধুর ছাই, এই বিয়ের গুষ্টি কিলাই, কেন যে বিয়ে করতে গেলাম? এখন এই ভুতুরে চেহারা নিয়ে বরের সামনে যাব কি করে? চৌধুরীর ভিলার সুবিশাল রান্নাঘরটি এখন যেন কোনো রণক্ষেত্র। মশলার কৌটাগুলো এদিক সেদিক ছড়িয়ে আছে। বেসিনের কলে অনবরত পানি পড়ছে। আর সেই বিশৃঙ্খলার মাঝখানে দাঁড়িয়ে আছে তুলি। তার ফর্সা গালে হলুদের দাগ, নাকে কালচে মশলা লেগে আছে, আর চুলগুলোর কাকের বাসার মতো খুস্কো খুস্কো। সে একটা চামচ হাতে নিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে, যেন ওটা কোনো ভিন গ্রহের প্রাণী। নুডলসগুলো কড়াইতে দলা পাকিয়ে একাকার হয়ে গেছে। ইস, এটা কি হলো? টিভিতে তো দেখায় 2 মিনিটে নুডলস রেডি, আর আমারটা তো আঠা হয়ে গেছে। এখন যদি ডাক্তার সাহেব এটা দেখে, শিওর আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। তুলি যখন আপন মনে বিড়বিড় করছে, ঠিক তখনই রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো আরহাম। সে কিছুক্ষণ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির কাণ্ড দেখল। তার গম্ভীর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তে সে সেটা মিলিয়ে ফেলে গম্ভীর ভাব নিয়ে গলা খাকারি দিল। রান্নাঘরের এই অবস্থা কেন? তুমি কি নুডলস রান্না করছো নাকি এখানে কুস্তি লড়ছো? আরহামের গলার স্বর শুনে তুলি চমকে উঠল। সে হাত থেকে চামচটা ফেলে দিল, যেটা ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ল। তুলি দ্রুত ঘুরে দাঁড়ালো, কিন্তু তার নাকে মুখে মাখা মশলার কারণে তাকে দেখে আরহামের হাসির বেগ বেড়ে গেল। আপনি আপনি এখানে কেন? পুরুষ মানুষের রান্নাঘরে আসা নিষেধ, যান এখান থেকে। এটা আমার বাড়ি, আমি যেখানে খুশি যাব। কিন্তু তোমার এই অবস্থা কেন?
মনে হচ্ছে তুমি মাত্রই যুদ্ধ জয় করে ফিরেছ। আয়নায় নিজের চেহারা দেখেছো? আরহাম ধীর পায়ে তুলির দিকে এগিয়ে গেল। তুলি পিছিয়ে যেতে চাইলো, কিন্তু তার পিঠ কিচেন কাউন্টারের সাথে ঠেকে গেল। আরহাম তুলির একদম কাছে এসে দাঁড়ালো। সে পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো। নড়বে না, একদম চুপ। আরহামের আদেশের সুরে তুলি জমে গেল। আরহাম খুব আলতো করে তার রুমাল দিয়ে তুলির গাল থেকে হলুদের দাগ মুছতে লাগলো। আরহামের স্পর্শে তুলির বুকের ভেতরটা ধক করে উঠল। এত কাছে সে আরহামের চোখের দিকে তাকাতে পারছে না, তাই দৃষ্টি নামিয়ে রাখলো। আরহামের শরীর দামি পারফিউমের গন্ধ তুলির নাকে এসে লাগছে, যা তাকে এক অদ্ভুত নেশা আচ্ছন্ন করে ফেলছে। আমি পরিষ্কার করতে পারতাম। পারলে তো এতক্ষণে করতে, নাকে কালি মেখে জোকার সেজে থাকতে না। আরহাম খুব যত্ন নিয়ে তুলির নাকের ডগা থেকে মশলাটা মুছে দিল। তার আঙুলটা অনিচ্ছাকৃতভাবে তুলির ঠোঁট স্পর্শ করলো। মুহূর্তের জন্য দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আরহাম এক মুহূর্তের জন্য থমকে গেল। তুলির গোলাপি ঠোঁটগুলোর দিকে তাকিয়ে তার চোখের দৃষ্টি গভীর হলো, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে সরে দাঁড়ালো। এবার নুডলসটা দেখি, ওটার কি অবস্থা করেছো? আরহাম কড়াইয়ের দিকে তাকালো। দল পাকানো নুডলস দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাশাল্লাহ, এটাকে নুডলস না বলে আঠা বলাই ভালো। এটা খেলে তো পেটের নাড়িভুড়ি জোড়া লেগে যাবে। আমি তো চেষ্টা করেছি। আমি কি শেফ নাকি? আপনি এত কথা বলছেন কেন? ভালো না লাগলে খাবেন না, আমি ফেলে দেব। তুলি রাগে কড়াইটা ধরে বেসিনে ফেলে দিতে যাচ্ছিল। আরহাম খপ করে তার হাতে ধরল। থামো, ফেলার দরকার নেই। একটু পানি আর সস দিলে এটাকে ঠিক করা যাবে। সরো, আমি দেখছি। আরহাম নিজেই অ্যাপ্রন ছাড়া রান্না করতে শুরু করলো। সে কড়াইতে একটু গরম পানি, সয়া সস আর চিলি সস দিয়ে দ্রুত হাতে নাড়তে লাগলো। তুলি মুগ্ধ হয়ে দেখলো গম্ভীর ডাক্তার কেমন নিপুণ হাতে রান্না করছে। তার হাতা ফোল্ড করা শক্তিশালী হাতাগুলো যখন কড়াই নাড়ছে, তখন তাকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। আপনি রান্নাও পারেন? বিদেশে যখন পড়াশোনা করতাম তখন তো তোমার মতো রাঁধুনি ছিল না, নিজেই করে খেতে হতো। নাও রেডি, চলো টেবিলে। আরহাম নুডলসটা বাটিতে ঢেলে তুলির সাথে হাতে ধরিয়ে দিল। তারপর তাকে ইশারা করলো ডাইনিং রুমের দিকে যাওয়ার জন্য। ডাইনিং টেবিলে সবাই অপেক্ষা করছে। শায়লা অধৈর্য হয়ে বারবার ঘড়ি দেখছে। আন্টি, আপনার ছেলের বউকে নুডলস বানাতে গিয়ে ধান চাষ শুরু করলো? এতক্ষণ লাগে? আমার তো খিদে মরে যাচ্ছে। ধৈর্য ধর মা, নতুন মানুষ, একটু সময় তো লাগবেই। ওই তো আসছে ওরা। তুলি ভয়ে ভয়ে নুডলসের বাটিটা টেবিলের মাঝখানে রাখলো। আরহাম তার পাশে চেয়ারে বসলো। শায়লা নাক কুচকে বাটির দিকে তাকালো। ইস, কেমন কালচে কালচে কালার হয়েছে, দেখতেই তো বিস্বাদ লাগছে। আন্টি, আমি এসব খাবো না, আমার জন্য টোস্ট বানিয়ে দাও। শালার কথায় তুলির মনটা খারাপ হয়ে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ ছলছল করছে। সে জানে রান্নাটা ভালো হয়নি, কিন্তু তাই বলে সবার সামনে এভাবে অপমান। আহা শাইলা, আগে খেয়ে দেখো না। মা, আমাকে দাও তো একটু। তুলি কাঁপা কাঁপা হাতে শ্বশুরের প্লেটে নুডলস দিল। আসাদ চৌধুরী এক চামচ মুখে দিয়ে চিবোতে লাগলেন। সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে রায় শোনার জন্য। বাহ, বেশ তো হয়েছে। একটু ঝাল ঝাল টক টক, আমার তো ভালোই লাগছে। কি গো গিন্নি, তুমিও নাও। তুলি অবাক হয়ে শ্বশুরের দিকে তাকালো। সে বুঝতে পারলো শ্বশুর মশাই তাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছেন। তার কৃতজ্ঞতায় চোখে পানি এসে গেল। এবার আরহাম নিজের প্লেটে নুডলস নিল। সে চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। কেমন হয়েছে? খাওয়ার যোগ্য, তবে পরের বার লবণের বস্তাটা একটু দূরে রেখো। লবণ একটু বেশি হয়েছে। আরহামের কথা তুলে বুঝতে পারলো লবণ বেশি হয়েছে, কিন্তু আরহাম সেটা কাউকে বুঝতে দিল না। সে স্বাভাবিকভাবেই খেয়ে নিল। শায়লা অবাক হয়ে দেখলো আরহাম পুরো প্লেট শেষ করে ফেলেছে। আরহাম ভাইয়া, তুমি এটা খাচ্ছ? তুমি না হেলথ কনসিয়াস? বউয়ের হাতের প্রথম রান্না বিষ হলেও খেতে হয় শাইলা, আর এটা মোটেও খারাপ হয়নি। ইটস গুড। বউয়ের হাতের রান্না, এই কথাটা আরহাম এমনভাবে বলল যে তুলির গাল লজ্জায় লাল হয়ে গেল। সে আর চোখে আরহামের দিকে তাকালো। এই লোকটা কি তাকে পছন্দ করে, নাকি শুধু সবার সামনে ভালো করছে? নাস্তা শেষে আরহাম হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হলো। সেটাই বাঁধতে বাঁধতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তুলি ঘরে ঢুকলো। তার হাতে আরহামের মানিব্যাগ আর ঘড়ি। এই নিন আপনার ঘড়ি আর মানি ব্যাগ। থ্যাঙ্কস। আজ ফিরতে একটু দেরি হতে পারে। তুমি বোর হলে দিদির সাথে গল্প করো। আর হ্যাঁ, দুপুরে খেয়ে নিও।
ডায়েট করার দরকার নেই, তুমি এমনিতেই শুকনা। আরহাম টাইটা ঠিক করতে পারছে না, বারবার বাঁকা হয়ে যাচ্ছে। তুলি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে এগিয়ে এলো। দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি। বাবা সব সময়টাই পড়তো, আমি বেঁধে দিতাম। তুলি টুলের উপর দাঁড়িয়ে আরহামের গলার কাছে হাত নিয়ে গেল। উচ্চতা মেলাতে তাকে টুল ব্যবহার করতে হচ্ছে। আরহাম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তুলির ছোট ছোট আঙুলগুলো তার গলার কাছে নাড়াচাড়া করছে। তুলির খোলা চুলগুলো আরহামের নাকে এসে লাগছে। আরহাম একদৃষ্টিতে তুলির মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার বড় বড় চোখের পাপড়ি, ছোট নাক, সবকিছুতে এক অদ্ভুত সরলতা। তুমি কি টোল ছাড়া আমার নাগাল পাবে না? আপনি জিরাফের মতো লম্বা হলে আমি কি করব? নিচু তো হতে পারেন না। আরহাম মুচকি হেসে একটু ঝুঁকে এলো। এখন তাদের মুখ একদম সামনাসামনি। এখন ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেছে, যান এবার। তুলে এক লাফে টুল থেকে নেমে পড়ল। আরহাম টাইটা ঠিক করে নিয়ে ব্যাগে কাঁধে দিল। সাবধানে থেকো, আর শায়লা কিছু বললে কানে নেবে না, ও একটু বেশি কথা বলে। আরহাম চলে যাওয়ার পর তুলি জানলার ফাঁক দিয়ে দেখলো তার গাড়িটা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলল। এই বিশাল বাড়িতে সে এখন একা। শাশুড়ি মা ভালো, হৃদিও ভালো, কিন্তু শায়লা আর তার একাকিত্ব তাকে গ্রাস করেছে। দুপুর গড়িয়ে বিকেল। তুলি হৃদির ঘরে বসে লুডো খেলছে। হৃদি আর তুলির মধ্যে বেশ ভাব হয়ে গেছে। ভাবি, তুমি ভাইয়াকে কিভাবে পটালে বলো তো? ভাইয়া তো মেয়েদের দিকে তাকাতই না। আমরা তো ভেবেছিলাম ভাইয়া কোনো বইকে বিয়ে করবে। আমি পটাইনি, তোমার ভাইয়া আমাকে জোর করে বিয়ে করেছে। আমি তো বিয়েই করতে চাইনি। কিন্তু ভাইয়া তোমাকে খুব কেয়ার করে। সকালে দেখলে না কিভাবে নুডলস খেয়ে নিল? আমরা হলে বমি করে দিতাম। তুলি হৃদির কথায় হাসলো, কিন্তু মনে মনে ভাবলো কেয়ার করে নাকি দয়া দেখায়। এমন সময় তুলির ফোন বেজে উঠল। স্ক্রিনে পায়েল নামটা ভাসছে। তুলি দ্রুত ফোন রিসিভ করলো। হ্যাঁ পায়েল, তুই কেমন আছিস? আমাকে ভুলে গেলি? আমি ভুলবো কেন? তুই তো এখন ডাক্তার বরের বউ, আমাদের কি আর মনে থাকবে? শোন, একটা ব্রেকিং নিউজ আছে। তনয় তোকে খুঁজছিল। তনয় নামটা শুনে তুলি একটু চুপ হয়ে গেল। তনয় তার ক্লাসমেট তাকে পছন্দ করতো, কিন্তু তুলি পাত্তা দিত না। তবে আরহাম এটা নিয়ে জেলাস হতো। সেটা বিয়ের আগে সে বুঝতে পেরেছিল। তনয় কেন খুঁজবে? ওকে বলবি আমি এখন ম্যারিড। আর এসব ফালতু কথা বাদ দে। তুই কবে আসবি? তুলি যখন কথা বলছিল সে খেয়াল করেনি দরজায় কেউ দাঁড়িয়ে আছে। শায়লা। সে আড়ি পেতে সব শুনছিল। তনয় নামটা শুনে শায়লার ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। বাহ, নতুন বইয়ের তাহলে প্রেম ঘটিত ব্যাপার আছে। তনয়, দাঁড়াও তুলি, এই তনয়কে দিয়েই আমি তোমার আর আরহামের মধ্যে আগুন লাগাবো। শায়লা নিঃশব্দে সেখান থেকে সরে গেল। সন্ধ্যায় আরহাম ফিরল। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। তুলি দৌড়ে গিয়ে তার হাত থেকে ব্যাগটা নিল। আপনি এত দেরি করলেন কেন? মা আপনার জন্য অপেক্ষা করছিল। ইমার্জেন্সি পেশেন্ট ছিল, অপারেশন থিয়েটারে ছিলাম টানা 4 ঘন্টা। এক গ্লাস পানি দাও তো। তুলি দ্রুত পানি নিয়ে এলো। আরহাম সোফায় বসে পানি খেলো। সে টাইটা ঢিলে করে চোখ বন্ধ করে মাথাটা সোফায় এলিয়ে দিল। তুলি তার পাশে দাঁড়িয়ে ইতস্তত করছে। সে কি আরহামের মাথা টিপে দেবে নাকি চলে যাবে? আপনার কি মাথা ব্যথা করছে? খুব। তুলি সাহস সঞ্চয় করে আরহামের পাশে বসলো। সে তার ছোট হাত দিয়ে আরহামের কপালেও মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরহাম চোখ খুলল না, কিন্তু তার ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তুলির হাতের স্পর্শে তার সারাদিনের ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যাচ্ছে। তোমার হাতে জাদু আছে পিচ্ছি, পেইন কিলারের চেয়েও ভালো কাজ করছে। আবার পিচ্ছি? আমি পিচ্ছি না। আচ্ছা বাবা, তুমি পিচ্ছি না, তুমি আমার লিটল ওয়াইফ। শোনো, একটা খবর আছে, ব্যাগ গুছিয়ে নাও। কেন, আমাকে কি বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন? আমি কি কোনো ভুল করেছি? তুলির গলায় আতঙ্কের সুর। আরহাম চোখ খুলে সোজা হয়ে বসলো। সে তুলির গাল আলতো করে টানল। বোকা মেয়ে, বাপের বাড়ি না, আমরা কাল কক্সবাজার যাচ্ছি হানিমুনে। সত্যি? কক্সবাজার? সমুদ্র? ইয়ে, আমি সমুদ্রে যাব। আমি ঝিনুক কুড়াবো আর পানিতে লাফালাফি করব। তুলির উচ্ছ্বাস দেখে আরহাম হাসতে লাগলো। মেয়েটা আসলেই বাচ্চা। হানিমুন মানে যে রোমান্স, এখান থেকে সময় কাটানো সেসব বাদ দিয়ে তার মাথায় ঝিনুক আর পানি। হ্যাঁ, সব করবে, কিন্তু এখন গিয়ে প্যাকিং করো। আর শোনো, বেশি খেলনাপাতি নিও না, আমার লাগেজে জায়গা নেই। আমি আমার পাণ্ডু নেব আর বালতি কোদাল নেব বালি দিয়ে ঘর বানানোর জন্য। হে আল্লাহ, আমি হানিমুনে যাচ্ছি নাকি কিডস পিকনিকে?
ঠিক আছে, যা খুশি নাও, কিন্তু কাল সকাল 7টায় ফ্লাইট। দেরি করলে তোমাকে রেখেই চলে যাব। তুলি খুশিতে নাচতে নাচতে রুমে চলে গেল। আরহাম তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মানে একটা সুপ্ত বাসনা জাগছে। সমুদ্রের নীল জলরাশির সামনে চঞ্চল মেয়েটাকে কি সে নিজের মনের কথা বলতে পারবে, নাকি তুলির পাগলামিতে সব রোমান্স ভেসে যাবে? রাতে খাওয়ার টেবিলে শায়লা বোমা ফাটালো। আরহাম ভাইয়া, শুনলাম তোমরা কক্সবাজার যাচ্ছ, আমিও কি যেতে পারি? আমার অনেক দিন কোথাও যাওয়া হয় না। সবাই খাওয়া থামিয়ে শায়লার দিকে তাকালো। হানিমুনে কাবাব মে হাড্ডি হওয়ার শখ কারো থাকে, এটা বিরল। তুলির মুখটা কালো হয়ে গেল। সে আরহামের দিকে তাকালো। শাইলা, এটা আমাদের পার্সোনাল ট্যুর, হানিমুন। এখানে থার্ড পারসন না থাকাই ভালো। তুমি নেক্সট টাইম ফ্যামিলি ট্যুরে যেও। আরহামের সোজা সাপটা জবাবে শায়লার মুখ অপমানে লাল হয়ে গেল। সুলতানা চৌধুরীও ছেলেকে সমর্থন করলেন। হ্যাঁ শাইলা, ওদের নতুন বিয়ে, ওদের একা থাকতে দে, তুই পরে যাস। শায়লা দাঁতের দাঁত চেপে চুপ করে রইল, কিন্তু তার মাথায় নতুন বুদ্ধি খেলছে। তোমরা কক্সবাজার যাচ্ছ যাও, কিন্তু শান্তি আমি তোমাদের পেতে দেব না। রাতে শোয়ার আগে তুলি তার সুটকেস গোছাচ্ছে। সে সত্যি সত্যি একটা ছোট প্লাস্টিকের বালতি আর কোদাল ব্যাগে ঢুকালো। আরহাম ল্যাপটপে কাজ করতে করতে সেটা দেখেও ফেললো। তুলি, তুমি সিরিয়াসলি ওগুলো নিচ্ছ? এয়ারপোর্টে সিকিউরিটি চেক করার সময় যখন এগুলো বের হবে, তখন মানুষ ভাববে আমি কোনো বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। ভাবুক, আমার বালি দিয়ে ঘর বানাতে হবে। আপনি তো আর বানাবেন না, আপনি তো সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকবেন। আমি ল্যাপটপ নিচ্ছি না, এই কয়দিন নো কাজ, অনলি ইউ অ্যান্ড মি। অনলি ইউ অ্যান্ড মি। কথাটা শুনে তুলির কান গরম হয়ে গেল। সে দ্রুত সুটকেস বন্ধ করে নিল। আমি আমি ঘুমাবো, কাল সকালে উঠতে হবে। তুলি দ্রুত খাটে উঠে শুয়ে পড়ল এবং লেপ মুড়ি দিয়ে দিল। আরহাম ল্যাপটপ বন্ধ করে লাইট অফ করলো। সে ধীর পায়ে খাটের দিকে এগিয়ে এলো। অন্ধকার ঘরে চাঁদের আলোয় তুলিকে দেখা যাচ্ছে। আরহাম শুয়ে পড়ে পাশ ফিরে তুলির দিকে তাকালো। ঘুমিয়েছো? হ্যাঁ, ঘুমিয়েছি। ঘুমন্ত মানুষ কথা বলে না। শোনো, কালকের দিনটা তোমার জন্য খুব স্পেশাল হতে পারে। সমুদ্র কিন্তু অনেক কথা বলে। সমুদ্র কথা বলে? আপনি কি পাগল নাকি? গিয়েই দেখো। গুড নাইট পিচ্চি। আরহাম আলতো করে তুলির কপালে একটা চুমু খেলো। তুলির সারা শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। সে শ্বাস বন্ধ করে পড়ে রইল। আরহামের এই ছোট্ট আদুরে তার মনের ভেতর এক অজানা অনুভূতি জন্ম নিল। সে কি তবে গম্ভীর ডাক্তারটার প্রেমে পড়ে যাচ্ছে? পরের দিন সকাল, বিমান আকাশের বুক ছেড়ে উড়ে চলছে কক্সবাজারের উদ্দেশ্যে। জানলার পাশে বসে তুলি মেঘ দেখছে। তার হাতটা শক্ত করে ধরে আছে আরহাম। এই যাত্রা তাদের জীবনে নতুন কোনো মোড় নিয়ে আসবে, তা কেউ জানে না। তবে কক্সবাজারের উত্তাল ঢেউ আর শায়লার ষড়যন্ত্র দুটোই অপেক্ষা করছে তাদের জন্য। এদিকে কক্সবাজারের আকাশে তখন গোধূলির লাল আভা। বিমানবন্দর থেকে বেরিয়ে আরমানা তুলি যখন হোটেলের উদ্দেশ্যে ট্যাক্সিতে উঠল, তখন সমুদ্রের নোনা বাতাস এসে তাদের স্বাগত জানালো। তুলির উত্তেজনা বাঁধ মানছে না। সে জানালার কাছ নামিয়ে বাইরে তাকিয়ে আছে। তার চুলগুলো বাতাসে উঠছে। আরহাম মুগ্ধ হয়ে তার এই চঞ্চল স্ত্রীর দিকে তাকিয়ে আছে। মেয়েটার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, যা আছে সবই স্বচ্ছ পানির মতো পরিষ্কার। ওই দেখুন সমুদ্র কত বড়। আমি তো শেষ কবে এসেছি মনে নেই। আমরা কি এখনই সৈকতে যাব? প্লিজ চলুন না। তুলে আরহামের হাত ধরে ঝাঁকি দিয়ে আবদার করলো। আরহাম মুচকি হাসলো। শান্ত হও পিচ্চি, আগে হোটেলে চেক ইন করি, ফ্রেশ হই। সমুদ্র তো পালিয়ে যাচ্ছে না। তাছাড়া এখন ভাটা চলছে, পানি অনেক দূরে। আপনি সব সময় লজিক দেখান কেন? রোম্যান্স বোঝেন না? সমুদ্র দেখলে কি কেউ হোটেলে বসে থাকে? রোমান্স শব্দটা তুলির মুখে শুনে আরহামের ভ্রু কুঁচকে গেল। সে একটু ঝুঁকে তুলির কানের কাছে ফিসফিস করে বলল, রোমান্স বুঝি বলেই তো হোটেলে যেতে চাইছি। সমুদ্রের পাড়ে রোমান্স করলে মানুষ ভিডিও করে ভাইরাল করে দেবে। তার চেয়ে রুমের বেলকনি অনেক নিরাপদ। আরহামের কথায় তুলির কান গরম হয়ে গেল। সে দ্রুত মুখ ঘুরিয়ে বাইরে তাকালো। লোকটা সুযোগ পেলেই ফ্ল্যাট করে। গাড়ি এসে থামলো সাইমন বিচ রিসর্টের সামনে। 5 স্টার হোটেল। লবিতে ঢুকতেই তুলি হা করে চারপাশ দেখতে লাগলো। আরহাম রিসেপশনে গিয়ে চাবি নিয়ে এলো। তাদের জন্য বুক করা হয়েছে হানিমুন স্যুট, যারা বেলকনি থেকে পুরো সমুদ্র দেখা যায়। রুমে ঢুকে তুলি এক দৌড়ে ব্যালকনিতে চলে গেল। আরহাম লাগেজগুলো রেখে ধীরে পায়ে তার পেছনে গেল। কেমন লাগলো রুম? অসাধারণ।
এখান থেকে তো মনে হচ্ছে সমুদ্রটা আমাদের রুমের ভেতরেই ঢুকে পড়বে। ও কি সুন্দর বাতাস। তুলি 2 হাত ছড়িয়ে বাতাস অনুভব করছে। আরহাম পেছন থেকে আলতো করে তুলির কোমরে হাত রাখল। তুলি কেঁপে উঠল, কিন্তু সরল না। সে আরহামের বুকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্রের গর্জন আর বাতাসের শোষো শব্দের মাঝে দুজনের হৃদস্পন্দন যেন এক হয়ে যাচ্ছে। তুমি কি জানো তুলি, এই সমুদ্রের চেয়ে গভীর কিছু আছে? কি প্রশান্ত মহাসাগর? আরহাম হাসল। রোমান্টিক মুহূর্তে তুলির এমন জিওগ্রাফিক্যাল উত্তর মুডটাই নষ্ট করে দিল, আবার অদ্ভুত এক মায়াও তৈরি করলো। আরহাম তুলির কাঁধে থুতনি রাখল। না, আমার ভালোবাসা, যেটা এই বোকা মেয়েটা বুঝতেই চায় না। তুলি চুপ করে রইল। সে বুঝতে পারছে, কিন্তু স্বীকার করতে তার লজ্জা লাগছে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর আরহাম তাকে ছেড়ে দিল। যাও, ফ্রেশ হয়ে নাও, আমরা লাঞ্চ করে বিকেলে বিচে যাব। আর তোমার ওই বালতি কোদাল বের করো, ঘর বানাতে হবে তো। আপনি আমাকে পচাচ্ছেন? আমি সত্যিই ঘর বানাবো। দুপুরে খাওয়া শেষে বিকেলে তারা সমুদ্র সৈকতে নামলো। তুলি একটা নীল রঙের ফ্লোরাল গাউন পরেছে, মাথায় হ্যাট। আরহাম পরছে সাদা নীল লিলেন শার্ট আর 3/4 প্যান্ট, সাথে চোখে সানগ্লাস। দুজনকে দেখে মনে হচ্ছে যেন সিনেমার শুটিং চলছে। তুলি তার প্লাস্টিকের বালতি আর কোদল নিয়ে বালিতে বসে পড়ে। সে খুব মনোযোগ দিয়ে বালি করছে। আরহাম পাশে বসে তার কাণ্ড দেখছে। আশেপাশে অনেক পর্যটক, অনেকেই এই কিউট দম্পতিকে দেখছে। আপনি বসে আছেন কেন? আমাকে সাহায্য করুন, আমি একটা রাজপ্রাসাদ বানাবো। আমি ইঞ্জিনিয়ার না ডাক্তার, রাজপ্রাসাদ বানানো আমার সিলেবাসে ছিল না। বাহানা করবেন না, এই বালতিটা নিন আর পানি নিয়ে আসুন, বালি ভেজাতে হবে। দেশের নামকরা হার্ট স্পেশালিস্ট ডাক্তার আরহাম চৌধুরী, যার এক অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য রোগীরা মাসখানেক অপেক্ষা করে। সে এখন নীল রঙের প্লাস্টিকের মগ হাতে সমুদ্র থেকে পানি আনতে যাচ্ছে। এই দৃশ্য দেখে আরহাম নিজেই মনে মনে হাসল। ভালোবাসার জন্য মানুষ কি না পারে। আরহাম পানি এনে দিল। দুজনে মিলে বালির ঘর বানাতে লাগলো। তুলির মুখে হাতে বালি লেগে আছে। হঠাৎ একটা বড় ঢেউ এসে তাদের বানানো ঘরটা ধুয়ে নিয়ে গেল। তুলি হতাশ হয়ে বসে পড়ল। ইস, আমার প্রাসাদ ভেঙে গেল, সমুদ্রটা খুব পচা। তুলির মন খারাপ দেখে আরহাম তার হাতটা ধরল। বালির ঘর তো ভাঙবেই তুলি, এটা স্থায়ী না, কিন্তু আমরা যে স্মৃতিটা বানালাম এটা ভাঙবে না। চলো পানিতে নামি। আমি সাঁতার জানি না, আমাকে যদি হাঙর ধরে নিয়ে যায়? কক্সবাজারে হাঙর নেই, আর থাকলেও তোমার মতো ঝগড়াটে মেয়েকে খেয়ে হজম করতে পারবে না। চলো। আরহাম তুলির হাত ধরে পানির দিকে নিয়ে গেল। প্রথম ঢেউটা পায়ে লাগতে তুলি শিউরে উঠল। সে শক্ত করে আরহামের হাত আঁকড়ে ধরল। আস্তে আস্তে তারা কোমর সমান পানিতে নামলো। তুলি ভয়ে আরহামের সাথে একদম লেপ্টে আছে। আরহামের এক হাত তুলির কোমরে, অন্য হাত দিয়ে সে পানির ঝাপটা সামলাচ্ছে। হঠাৎ একটা বিশাল ঢেউ এলো। তুলি ভয়ে চিৎকার করে আরহামের বুকে মুখ লুকালো। আরহাম তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঢেউয়ের ধাক্কা সামলালো। ঢেউ চলে যাওয়ার পরেও তুলি আরহামকে ছাড়লো না। তারা দুজন ভিজে একাকার। তুলির পাতলা গাউন ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তার ভেজা চুলগুলো আরহামের মুখে লাগছে। আরহামের চশমা ভিজে ঘোলা হয়ে গেছে। সে চশমাটা খুলে সাগরে ছুঁড়ে ফেলে দিল। আপনি চশমা ফেলে দিলেন কেন? ওটা তো দামি ছিল। কারণ এখন আমি যা দেখতে চাই তার জন্য চশমার দরকার নেই। আমার সামনেই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য আছে। আরহামের দৃষ্টি তুলির চোখের উপর নিবদ্ধ। তার চোখে একদম আদিম নেশা। তুলি সেই দৃষ্টির অর্থ বুঝতে পারল। তার গাল গরম হয়ে উঠল। আরহাম ধীরে ধীরে তার মুখটা তুলির মুখের কাছে নিয়ে এলো। সমুদ্রের গর্জন ছাপিয়ে তুলি শুধু নিজের হৃৎপিণ্ডের ধপধপ শব্দ শুনতে পাচ্ছে। সবাই দেখছে। দেখুক, আজ আমি কাউকে পরোয়া করি না। আরহাম আলতো করে তুলির ভেজা কপালে চুমু খেলো। তারপর তার ঠোঁটে নেমে এলো তুলির চোখের পাতায়, তারপর গালে। তুলি চোখ বন্ধ করে ফেলল। তার হাত নিজের অজান্তে আরহামের গলার কাছে উঠে এলো। আরহাম যখন তুলির ঠোঁট স্পর্শ করলো তখন সময় যেন থমকে গেল। সমুদ্রের ঢেউ তাদের পায়ে আছড়ে পড়ছে, কিন্তু তাদের কোনো খেয়াল নেই। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা দুটি হৃদয়ের মিলন। তুলি প্রথমে একটু আড়ষ্ট ছিল, কিন্তু আরহামের ভালোবাসার গভীরতায় সে নিজেকে সঁপে দিল। কিছুক্ষণ পর তারা যখন আলাদা হলো, তুলি লজ্জা আরহামের বুকে মুখ লুকালো। আরহাম হাসলো, এক বিজয়ের হাসি। চলো হোটেলে ফিরে যাই, এখানে বেশিক্ষণ থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে, তখন হানিমুনটা হসপিটাল ডিউটি হয়ে যাবে। হোটেলে ফিরে তারা ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যা নেমেছে। আজ পূর্ণিমা।
আরহাম আগে থেকে হোটেলের ছাদে একটা প্রাইভেট ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে রেখেছিল। তুলি যখন ছাদে উঠলো সে অবাক হয়ে উঠল। চারিদিকে মোমবাতি জ্বলছে, বাতাসে গোলাপের সুবাস, মাঝখানে একটা টেবিল সাজানো। ওয়াও, এটা কি আমার জন্য? না, পাশের রুমের পিচ্চি মেয়েটার জন্য। অবশ্যই তোমার জন্য। এসো। আরহাম চেয়ার টেনে তুলিকে বসালো। ওয়েটার খাবার দিয়ে গেল, গলদা চিংড়ি, ক্র্যাব মশলা আর ফ্রাইড রাইস। তুলির পছন্দের সব খাবার। খাওয়ার ফাঁকে ফাঁকে আরহাম তুলির দিকে তাকিয়ে আছে। তুলি, আমি জানি আমাদের বিয়েটা খুব তাড়াহুড়ো করে হয়েছে। তুমি হয়তো এখনো আমাকে পুরোপুরি মেনে নিতে পারোনি, কিন্তু আমি চাই আমরা বন্ধু হই। তুমি কি আমার বন্ধু হবে? আরহাম তার হাতটা বাড়িয়ে দিল। তুলি খাবারের প্লেট থেকে মুখ তুলে তাকালো। আজকের বিকেলে ঘটনার পর তার মনের বরফ অনেকটাই গলে গেছে। সে একটু লজ্জা পেয়ে আরহামের হাতের উপর নিজের হাত রাখলো। বন্ধু হলে কিন্তু আমাকে চকলেট দিতে হবে, আর বকা দেওয়া যাবে না। ডিল। চকলেট পাবে, কিন্তু বকা সেটা ডিপেন্ড করছে তোমার দুষ্টামির ওপর। খাওয়া শেষ। আরহাম পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করলো। বাক্সটা খুলে তুলির দিকে বাড়িয়ে দিল। ভেতরে একটা হীরের নোজপিন জ্বলজ্বল করছে। এটা এটা কি? তোমার জন্য। আমার মনে হলো তোমার ওই ছোট নাকটা এটা খুব মানাবে। পরবে? তুলি মুগ্ধ হয়ে নাকফুলটার দিকে তাকিয়ে রইল। সে মাথা নেড়ে সায় দিল। আরহাম উঠে এসে তুলির পাশে দাঁড়ালো। সে খুব সাবধানে তুলির নাকে নাকফুলটা পরিয়ে দিল। পরনের পর সে তুলির চিবুক ধরে মুখটা একটু উঁচুতে তুলল। পারফেক্ট। এখন তোমাকে একদম আমার ডাক্তার গিন্নি মনে হচ্ছে। তুলি আয়নায় নিজেকে দেখল। হীরের নাকফুলটা তার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। সে খুশিতে আরহামকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ, আপনি অনেক ভালো। আরহাম অবাক হলো, কিন্তু খুশিও হলো। এই প্রথম তুলি তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। সেও আলতো করে তুলিকে জড়িয়ে ধরল। কিন্তু এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। তুলি ফোনটা টেবিলের উপর ভাইব্রেট করছে। স্ক্রিনে ভেসে উঠছে একটা অচেনা নম্বর। তুলি আরহামকে ছেড়ে ফোনটা হাতে নিল। কে ফোন দিল এত রাতে? হ্যালো? ওপাশ থেকে একটা পরিচিত কিন্তু বিরক্তিকর গলা ভেসে এলো। কি রে তুলি, হানিমুন কেমন কাটছে? খুব ফুর্তিতে আছিস মনে হচ্ছে। তুলির মেজাজটাই খারাপ হয়ে গেল। এই মেয়েটা এখানেও শান্তি দেবে না। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আর আপনি কেন ফোন দিয়েছেন? নাম্বার জোগাড় করা আমার জন্য ব্যাপার না। ফোন দিলাম একটা সুখবর দেওয়ার জন্য। আমি এখন কক্সবাজারেই আছি, তোদের হোটেলেই, রুম নাম্বার 304। তুলের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। শাইলা এখানে? আরহাম তো বারণ করেছিল। মানে আপনি এখানে কেন? আরহাম জানে? আরহাম জানে না, সারপ্রাইজ দেবো বলে। তাছাড়া তনয়ও আমার সাথে এসেছে। ও তোকে খুব মিস করছিল। আমরা নিচে লবিতে অপেক্ষা করছি। নিচে আয়, আড্ডা দেওয়া যাবে। তনয় নামটা শুনে তুলির বুক কেঁপে উঠল। তনয় যদি এখানে এসে কোনো ঝামেলা করে আরহাম খুব রেগে যাবে। আরহাম তনয়কে সহ্য করতে পারে না। তুলি ভয়ে আরহামের দিকে তাকালো। আরহাম তখন ওয়েটারকে বিল মিটিয়ে দিচ্ছে। সে কিছু শুনতে পায়নি। আপনারা প্লিজ চলে যান, আরহাম দেখলে খুব রেগে যাবে। প্লিজ কোনো ঝামেলা করবেন না। আরে চিল কর, আমরা তো জাস্ট ফ্রেন্ড হিসেবে এসেছি। তুই যদি নিচে না আসিস তাহলে আমরাই ওপরে আসছি। তনয় তো এখনই রুমের দিকে দৌড়াতে চাইছে। ফোনটা কেটে গেল। তুলির হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে যে কি করবে বুঝতে পারছে না। আরহাম তার দিকে এগিয়ে এলো। কি হয়েছে তুলি? কার ফোন ছিল? তোমার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল কেন? না, মানে রং নাম্বার ছিল। আমার ঘুম পাচ্ছে, চলুন রুমে যাই। তুলি তোত্তামি করছে। আরহাম ডাক্তার। সে মানুষের চোখ দেখে বুঝতে পারে কিছু একটা লুকাচ্ছে। সে সন্দেহজনক দৃষ্টিতে তুলির দিকে তাকালো। রং নাম্বার দেখে কেউ এত ভয় পায় না। সত্যটা বলো, কে ফোন করেছিল? তুলি কিছু বলার আগে তাদের রুমের দরজায়, তারা তখনও ছাদে থেকে নামেনি, কিন্তু সিনারি অনুযায়ী তারা রুমের দিকে যাওয়ার পথে করিডোরে বা লিফটের সামনে চিনতে হবে। ধরা যাক তারা রুমে ফিরছে। তারা লিফট দিয়ে নিচে তাদের ফ্লোরে নামলো। করিডোর দিয়ে রুমের দিকে এগোতে দেখলো তাদের রুমের দরজার সামনে শায়লা দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে তনয়, তুলির সেই ক্লাসমেট, হাতে একতোড়া লাল গোলাপ। আরহাম থমকে দাঁড়ালো। তার জোয়াল শক্ত হয়ে গেল। চোখের দৃষ্টিতে নেমে এলো এক হিমশীতল রাগ। তুলি আরহামের হাতের মুঠা শক্ত হয়ে যেতে দেখলো। হাই আরহাম ভাইয়া, সারপ্রাইজ। আমরা ভাবলাম তোমরা বোর হচ্ছ, তাই কোম্পানি দিতে চলে এলাম। হাই তুলি, লং টাইম নো সি। তোমার বিয়ের দাওয়াত তো পেলাম না, তাই ভাবলাম হানিমুনেই উইশ করে যাই। এই নাও ফুল। তবে হাসতে হাসতে ফুলের তোলাটা তুলির দিকে বাড়িয়ে দিল। আরহাম এক ঝটকায় তনের হাত থেকে ফুলগুলো কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। করিডোরে পিন পতন নীরবতা, শায়লার মুখে শয়তানি হাসি, আর তুলি ভয়ে কাঁপছে। তোমাদের এখানে আসতে কে বলেছে? আরে ভাইয়া, রাগ করছো কেন?
তুলি তো তনয়কে লোকেশন পাঠালো, বললো ওর নাকি তোমার সাথে বোরিং লাগছে, তাই বন্ধুদের মিস করছে। শায়লার জঘন্য মিথ্যা শুনে তুলি আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে উঠতে চাইল। মিথ্যে কথা, আমি পাঠাইনি আরহাম, বিশ্বাস করো। আমি কিচ্ছু জানি না, ও মিথ্যা বলছে। আরহাম তুলির দিকে তাকাত, তার চোখে অবিশ্বাস আর রাগের মিশ্রণ। কিছুক্ষণ আগে সেই রোমান্টিক মানুষটা যেন নিমিষে অচেনা হয়ে গেছে। শায়লা নিজের ফোন বের করে একটা ফেক চ্যাট দেখালো আরহামকে। এই দেখো ভাইয়া, তুলির নাম্বার থেকে মেসেজ এসেছে। তনয় প্লিজ কাম, আই অ্যাম বোর্ড উইথ দিস ওল্ড ম্যান। ওল্ড ম্যান শব্দটা আরহামের এগোতে লাগলো। সে তুলির দিকে তাকালো, যে কিনা কান্নায় ভেঙে পড়েছে। তুলি রুমে যাও এখনই। কিন্তু আরহাম, আমি বললাম রুমে যাও। আরহামের চিৎকারে তুলি কেঁপে উঠল। সে দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরহাম এবার তনয় আর শায়লার দিকে ফিরল। শাইলা, তুমি আমার কাজিন বলে এখনো সম্মান দিয়ে কথা বলছি। আর এই ছেলে, তুমি যদি আগামী 5 মিনিটের মধ্যে এই হোটেল থেকে বের না হও, তবে আমি সিকিউরিটি ডেকে তোমাকে পুলিশে দেব। আর হ্যাঁ, আমার বউয়ের নামে যদি আরেকটা বাজে কথা শুনি, তবে তোমার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। গেট লস্ট। আরহামের রৌদ্র মূর্তি দেখে তনয় ভয় পেয়ে গেল। সে আমতা করতে লাগলো। শালা বুঝতে পারলো আরহামকে এখনো ঘাটানো ঠিক হবে না। ঠিক আছে ভাইয়া, আমরা অন্য হোটেলে যাচ্ছি, কিন্তু সত্যটা মেনে নেওয়া শেখো। তুলি তোমাকে ভালোবাসে না, ও বাচ্চা মেয়ে, ওর পছন্দ তনয়কে। শায়লা আর তনয় চলে গেল। আরহাম করিডোরে একা দাঁড়িয়ে রইল। তার মাথার রক দপ দপ করছে। শায়লার দেখানো চ্যাটটা কি সত্যি? তুলি কি আসলে তাকে গোল্ড ম্যান মনে করে, নাকি এটা শায়লার চাল? কিন্তু তুলি তো ফোনে কথা বলছিল আর ভয় পাচ্ছিল। তার মানে সে জানতো ওরা আসছে। সন্দেহের বিষ আরমানের মনে ঢুকে গেছে। সে ধীর পায়ে রুমে ঢুকলো। রুমটা অন্ধকার। তুলি ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদছে। আরহাম আলো না জেলে সোফায় বসলো। তনয়কে কি তুমি লোকেশনে পাঠিয়েছিলে? অন্ধকারের ভেতর থেকে আরহামের প্রশ্নটা চাবুকের মতো এলো। তুলি ঘুরে দাঁড়ালো। না, আমি পাঠাইনি। আপনি আমাকে বিশ্বাস করছেন না? একটু আগেই না বললেন আপনি আমার বন্ধু? বন্ধুর উপর বিশ্বাস নেই? বিশ্বাস অর্জন করতে হয় তুলি। শাইলা প্রমাণ দেখিয়েছে। আর আমার চোখের পানি কোনো প্রমাণ নেই? ওই শায়লা একটা ডাইনি, ও সব সাজিয়েছে। আপনি ডাক্তার হয়ে এত বোকা কেন? একটা ফেক মেসেজ দেখে আমাকে সন্দেহ করছেন? তুলি রাগে দুঃখে আরহামের সামনে এসে দাঁড়ালো। সে আরহামের কলার চেপে ধরলো। আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আপনি আমাকে অবিশ্বাস করেন? সমুদ্রের পাড়ে যা বলেছিলেন সব কি মিথ্যা ছিল? আরহাম তুলির হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে কোনো উত্তর দিল না। সে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তুলি ফ্লোরে বসে কান্নায় ভেঙে পড়ল। একটু আগে স্বপ্নপুরি এখন নরক মনে হচ্ছে। শায়লার চাল সফল হয়েছে। তাদের হানিমুনের প্রথম রাতটাই বিষাদময় হয়ে গেল। ওয়াশরুমের ভেতরে আরহাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। সে জানে শায়লা কুটিল, কিন্তু তনয়ের প্রতি তার জেলাসি তাকে অন্ধ করে দিচ্ছে। সে পানির ঝাপটা দিল মুখে। তাকে শান্ত হতে হবে। তুলি যদি নির্দোষ হয়, তবে আরহাম তাকে অনেক বড় কষ্ট দিয়েছে। আর যদি দোষী হয়, বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সমুদ্রের গর্জন আরও বেড়ে গেল। এই ঝড়ের রাতে দুটি মানুষ একই ঘরে থেকেও যোজন যোজন দূরে সরে গেল। বাইরে আকাশ ফুঁসছে। বাতাসের দাপটে হোটেলের জানালার কাঁচগুলো থরথর করে কাঁপছে। সমুদ্রের গর্জন এখন যেন কান্নার মতো শোনাচ্ছে। লাক্সারি স্যুটের ভেতরে এখন শুধুই নীরবতা, যা বাইরের ঝড়ের চেয়েও বেশি ভয়ানক। আরহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু রাগের রেশ এখনো কাটেনি। সে দেখল তুলি বিছানায় শোয়নি। সে ফ্লোরে কার্পেটের উপর গুটি গুটি মেরে শুয়ে আছে। তার গায়ের ভেজা গাউনটা এখনো পাল্টানো হয়নি। বাহ, নাটক করার আর জায়গা পেলে না? ফ্লোরে শুয়ে আছো কেন? ঠান্ডা লেগে নিউমোনিয়া হলে কিন্তু আমি দেখব না। ওঠো বলছি। আরহামের গলায় রুক্ষতা। সে ভেবেছিল তুলি হয়তো রাগের ভান করে শুয়ে আছে, কিন্তু তুলির কোনো নড়াচড়া নেই। আরহামের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে এগিয়ে গিয়ে তুলির পায়ে আলতো করে ধাক্কা দিল। এই মেয়ে, কানে কথা যায় না, ওঠো। তবুও কোনো সাড়া নেই। এবার আরহামের মনের ভেতরে একটা খটকা লাগলো। ডাক্তার হিসেবে তার সিক্স সেন্স কিছু একটা জানান দিচ্ছে। সে দ্রুত নিচে ঝুঁকে তুলির কাঁধ ধরল। ধরতেই সে আটকে উঠল। তুলির শরীর আগুনের মতো পুড়ছে। জ্বরে গা একদম খই ফোটার মতো গরম। আরহামের ভেতরে স্বামীর সত্তাটা নিমিষেই মিলিয়ে গেল। জেগে উঠল একজন দায়িত্ববান ডাক্তার। ইয়া আল্লাহ, এত জ্বর তুলি?
তুলি আমার কথা শুনতে পাচ্ছ? আরহাম দ্রুত তুলিকে 5 কোলা করে বিছানায় শুয়ে দিল। তুলি বিড়বিড় করে কিছু একটা বলছে, কিন্তু বোঝা যাচ্ছে না। সে শীতে থরথর করে কাঁপছে। আরহাম বুঝতে পারলো বিকেলের ভেজা কাপড়ে থাকা আর এতক্ষণ এসির মধ্যে ফ্লোরে শুয়ে থাকায় ঠান্ডা জাঁকিয়ে বসেছে, তার উপর মানসিক ধকল। আরহাম দ্রুত এসি বন্ধ করে দিল। সে ওয়ার্ডরোব থেকে একটা কম্বল বের করে তুলির গায়ে জড়িয়ে দিল, কিন্তু তাতেও কাঁপুনি থামছে না। আমাকে ওর ভেজা কাপড় পাল্টাতে হবে, না হলে জ্বর নামবে না। আরহামের হাত কাঁপছে। সে অনেক জটিল অপারেশন করেছে, কিন্তু আজ নিজের স্ত্রীর পোশাক পাল্টাতে গিয়েও তার হাত কেন কাঁপছে? সে নিজেকে শান্ত করল। খুব সাবধানে সম্মানের সাথে সে তুলির ভেজা গাউনটা পাল্টে নিজের একটা শুকনো টি শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। তারপর দ্রুত ফোন করে রিসেপশনে গরম পানি আর কিছু ওষুধের কথা বলল। তুলি জ্বরের ঘোরে প্রলাপ বকছে। আমি পাঠাইনি, বিশ্বাস করো, আমি পচা মেয়ে না। পাণ্ডু, ও পাণ্ডু, ডাক্তারকে বলো না আমাকে বকা না দিতে। তুলির এই অসংলগ্ন কথাগুলো আরহামের বুকে তীরের মতো বিঁধল। জ্বরের ঘোরেও মেয়েটা নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিচ্ছে। আরহামের বিবেকে দংশন শুরু হলো। সে কি খুব বেশি কঠোর হয়ে গিয়েছিল? শায়লার দেখানো একটা চেয়ার দেখে সে তুলিকে বিচার করে ফেলল। ওষুধ আর গরম পানি চলে এসেছে। আরহাম তোয়ালে ভিজিয়ে তুলির কপালে জলপট্টি দিতে লাগলো। তার এক হাত তুলির হাতের মুঠোয়। তুলি অবচেতন মনে আরহামের হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন এটাই তার একমাত্র বাঁচার অবলম্বন। সরি তুলি, আমি বুঝতে পারিনি তোমার শরীর এত খারাপ করবে। প্লিজ জ্বরটা কমে যাক, আমি আর বকা দেব না। আরহাম সারা রাত চোখের পাতা এক করলো না। সে অনবরত জলপট্টি দিল, টেম্পারেচার মাপল। রাত 3টার দিকে জ্বর একটু কমলে আরহাম স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ক্লান্ত হয়ে বিছানার পাশে ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে একটু জড়িয়ে নিতে চাইল। সকাল, ঝড়ের তাণ্ডব কমে গেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা। তুলির চোখ মিলল। তার মাথাটা খুব ভারী লাগছে, শরীর দুর্বল। সে দেখলো সে বিছানায় শুয়ে আছে, আর তার হাত কারো হাতের মুঠোয় বন্দী। সে পাশ ফিরে দেখলো আরহাম ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। তার এক হাত তুলির কপালে রাখা। তুলির মনে পড়ে গেল গত রাতের কথা, তনয়, শায়লা, আরহামের অবিশ্বাস, চিৎকার। তার চোখে আবার জলে ভরে উঠল। সে আস্তে করে নিজের হাতটা আরহামের মুঠো থেকে ছাড়িয়ে নিল। আরহামের ঘুম খুব পাতলা, সামান্য নড়াচড়াতেই সে জেগে উঠল। তুলি, তুমি উঠেছ? এখন কেমন লাগছে? মাথা ব্যথা আছে? আরহাম ব্যস্ত হয়ে তুলির কপালের হাত দিতে গেল। তুলি এক ঝটকায় আরহামের হাত সরিয়ে দিল। আমার গায়ে হাত দিবেন না, একদম না। আরহাম থমকে গেল। তুলির চোখে আগুন। গত রাতে সেই ভয় পাওয়া মেয়েটা এখন বাঘিনীর মতো ফুঁসছে। তুলি, আমি শুধু টেম্পারেচার চেক করছিলাম। কাল রাতে তোমার 104 ডিগ্রি জ্বর ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলেন কেন? আমি মরে গেলে তো আপনারই ভালো হতো। শায়লা আপুকে বিয়ে করতে পারতেন, আমাকে কেন বাঁচালেন? বাজে কথা বলো না। আমি ডাক্তার, আমার কাজ জীবন বাঁচানো। আর তুমি আমার স্ত্রী। স্ত্রী? যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, সামান্য একটা মেসেজ দেখে বিচার করে ফেলে, তার মুখে স্ত্রীর কথা মানায় না। আপনি আমাকে অপমান করেছেন তনয়ের সামনে, শায়লা আপুর সামনে। আমি আর থাকবো না এখানে, আমি বাড়ি যাব এক্ষুনি। তুলি টলমল পায়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু দুর্বলতার কারণে সে পড়ে যাচ্ছিল। আরহাম খপ করে তাকে ধরে ফেলল। পাগলামি করো না। তুমি দাঁড়াতে পারছো না, আগে সুস্থ হও, তারপর যেখানে খুশি যেও। আর ওই মেসেজের ব্যাপারে। আরহাম পকেট থেকে তুলির ফোনটা বের করলো। গত রাতে তুলি যখন ঘুমাচ্ছিল আরহাম ফোনটা চেক করছিল। সে তুলির দিকে ফোনটা বাড়িয়ে দিল। আমি কাল রাতে তোমার ফোন চেক করেছি। তোমার ফোন থেকে তনয়ের নাম্বারে কোনো মেসেজ যায়নি। সেন্ড ফোল্ডার, ট্র্যাশ বিন সব চেক করেছি। আমি অপারেটরে কল করে কল লিস্টও ভেরিফাই করেছি। শায়লা আমাকে যেটা দেখিয়েছে সেটা এডিটেড ছিল বা ফেক অ্যাপ দিয়ে তৈরি। তুলি ফোনটার দিকে তাকালো না। সে আরহামের চোখের দিকে তাকিয়ে রইল। প্রমাণ পাওয়ার পর বিশ্বাস করলেন? এটাই কি ভালোবাসা? ভালোবাসা মানে তো অন্ধবিশ্বাস। আপনি তো আমাকে চেনেন, আমি কেমন। আমি কি তনয়কে মেসেজ পাঠানোর মতো মেয়ে? আমি জানি তুলি, কিন্তু আমি জেলাস ছিলাম। তোমাকে অন্য ছেলের সাথে দেখলে আমার মাথা ঠিক থাকে না। আর তনয় ছেলেটা তোমাকে পছন্দ করে, এটা আমি সহ্য করতে পারি না। তাই রাগের মাথায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আই এম সরি। আরহামের মতো একজন গম্ভীর অহংকারে মানুষ মাথা নিচু করে সরি বলছে, এটা বিরল দৃশ্য। কিন্তু তুলির অভিমান এত সহজে গড়ে যাওয়ার নয়। সরি বললেই সব ঠিক হয়ে যায়? আমার মনের ভেতরে যে কষ্টটা দিয়েছেন
সেটা কি সরি দিয়ে মুছবে? আমি আপনার সাথে কথা বলবো না, যান এখান থেকে। তুলি মুখ ঘুরিয়ে বসে রইল। আরহাম বুঝতে পারলো ওষুধে কাজ হবে না, এখন অন্য থেরাপি লাগবে। সে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। তুলি ভাবলো আরহাম হয়তো রেগে গেল। সে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। ঘন্টাখানেক পর দরজায় নক হলো। তুলি সাড়া দিল না। হঠাৎ রুমের ভেতরে গিটারের টুংটাং শব্দ শোনা গেল। তুলি অবাক হয়ে মুখ তুললো, দেখলো আরহাম হাতে একটা গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা ক্যাজুয়াল শার্ট, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাবটা নেই, বরং একটা লাজুক হাসি। আপনি আপনি গিটারও বাজাতে পারেন? মাল্টি ট্যালেন্টেড ডাক্তার, কিন্তু শ্রোতা যদি মুখ গোমরা করে থাকে তবে সুর আসে না। আরহাম গিটার বাজিয়ে বেসুরো গলায় গাইতে শুরু করলো। ও আমার পিচ্চি বউ, রাগ করে থেকো না আর, ভুল করেছি আমি, দেব না আর তোমায় ধার। আরহামের গান শুনে তুলির কাল্লার মধ্যেও হাসি পেয়ে গেল। গানের লিরিক্সের কোনো মাথা মুন্ডু নেই, আর আরহামের গলা কাকের মতো কর্কশ। থামুন থামুন, আমার জ্বর আবার বেড়ে যাবে আপনার গান শুনে। এত বাজে গান কেউ গায়? হার দেবেন না মানে কি? মানে তোমাকে আর কষ্ট দেব না, হাড় মাংস আলাদা করব না, ছন্দ মেলানোর জন্য বলেছি। হাসি এসেছে? আরহাম গিটার রেখে বিছানার পাশে বসলো। সে পকেট থেকে একটা বিশাল ডেইরি মিল্ক সিল্ক বের করলো। শান্তির প্রস্তাব গ্রহণ করা হবে কি? চকলেট নিচ্ছি মানে এই না যে ক্ষমা করেছি, আপনাকে শাস্তি পেতে হবে। কবুল। কি শাস্তি? কান ধরে উঠবস করতে হবে নাকি ইনজেকশন নিতে হবে? হুম, আপনাকে আপনাকে আমাকে কোলে করে সমুদ্রের পাড়ে নিয়ে যেতে হবে। আমি হাঁটতে পারছি না, কিন্তু সমুদ্র দেখতে চাই। আরহাম হাসলো। সে উঠে দাঁড়িয়ে মিলিটারি কায়দায় সেলিট দিল। হুকুম মহারানী। আরহাম তুলিকে পাজাগুলা করে কোলে তুলে নিল। তুলি আরহামের গলায় জড়িয়ে ধরল। তার শরীরের জ্বর এখনো পুরোপুরি যায়নি, কিন্তু মনের জ্বর কমে গেছে। আরহাম তাকে নিয়ে ব্যালকনিতে এলো। সেখানে দুটো আরামদায়ক চেয়ার পাতা আছে। আরহাম তুলিকে চেয়ারে না বসে নিজের কোলে বসিয়ে রাখলো। আমাকে চেয়ারে বসান, কেউ দেখে ফেলবে। দেখুক আমার বউ, আমি যেখানে খুশি বসাবো। শোনো তুলি, শাইলার ব্যাপারে আমি ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা? আমি সকালে শাইলার বাবাকে, মানে আমার ছোট চাচাকে ফোন করেছিলাম। পুরো ঘটনা জানিয়েছি। চাচা খুব রেগে গেছেন। শাইলা আর তনয়কে আজ বিকেলের ফ্লাইটেই ঢাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর আমি শাইলাকে বলে দিয়েছি আমাদের চোখের সামনে যেন আর কোনো দিন না আসে। তুলি স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপদ বিদায় হয়েছে। সে আরহামের বুকে মাথা রাখলো। আপনি খুব পচা, আমাকে কাল কত বকলেন। জানি, আর তুমি খুব ভালো, এত পচা বরের সেবা যত্ন নিচ্ছ। আচ্ছা তুলি, কাল যে তনয়কে ফুল দিতে দেখলে তখন তোমার কেমন লেগেছিল? আমার মনে হয়েছিল ওর মাথায় ফুলদানিটা ভেঙে ফেলি। আপনি ছাড়া অন্য কেউ আমাকে ফুল দেবে কেন? ফুল তো শুধু বরের অধিকার। তুলি সে সহজ স্বীকারোক্তিতে আরহাম মুগ্ধ হয়ে গেল। সে তুলির চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরালো। তাহলে এই বরের দেওয়া ফুলটা গ্রহণ করো। আরহাম তার শার্টের পকেট থেকে একটা লাল গোলাপ বের করলো। সে কখন এটা লুকিয়ে রেখেছিল তুলি টেরই পায়নি। এটা এটা প্লাস্টিকের না তো? না, অরিজিনাল। ঘ্রাণ নিয়ে দেখো। তুলি ফুলের ঘ্রাণ নিল। আরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝড়ের পরে প্রকৃতি কেমন শান্ত আর সুন্দর হয়, তাদের সম্পর্কটাও এখন তেমন স্নিগ্ধ। তুলি, আমি তোমাকে ভালোবাসি। কাল রাতে তোমাকে হারানোর ভয়টা আমাকে পাগল করে দিয়েছিল। আমি চাই না আমাদের মাঝে আর কোনো তৃতীয় ব্যক্তি আসুক। তুলি লজ্জায় লাল হয়ে গেল। সে গোলাপ দিয়ে নিজের মুখ ঢাকলো। আমিও আপনাকে। আমাকে কি ঘৃণা করো? থুর, ভালোবাসি গাধা ডাক্তার। আরহাম হাসতে হাসতে তুলিকে বুকে জড়িয়ে ধরল। কক্সবাজারের সমুদ্র সাক্ষী হয়ে রইল তাদের খুনসুটি আর ভালোবাসার। পরের 2 দিন তারা ছুটি এনজয় করলো। তুলির শরীরে পুরোপুরি সুস্থ হওয়ার পর আরহাম তাকে নিয়ে প্যারাগ্লাইডিং করলো। যদিও তুলি পুরোটার সময় চোখ বন্ধ করে মা গো বাবা গো বলে চিল্লাচ্ছিল। তারা রাতে বিচে ক্যান্ডেল লাইট ডিনার করলো, শপিং করলো। তুলি ঝিনুক দিয়ে আরহামের নামের অধ্যক্ষর এ লিখলো বালিতে। আরহাম সেটা ছবি তুলে রাখলো। হানিমুন শেষে ঢাকায় ফেরার পালা। বিমানবন্দরে বসে আছে তারা। তুলির মনটা একটু খারাপ। এ কদিনের মুক্ত জীবন ছেড়ে আবার সেই খাঁচায় ফিরতে হবে। আমরা কি এখানেই থেকে যেতে পারি না? তাহলে তোমার কলেজের কি হবে? আর আমার রোগীরা? থুর, রোগীরা অন্য ডাক্তারের কাছে যাক। তা হয় না পিচ্ছি, দায়িত্ব সবার আগে। তবে কথা দিচ্ছি প্রতি বছর আমরা ঘুরতে আসব। বিমানে ওঠার পর তুলি জানলার সিট নিল।
আরহাম তার পাশে বসলো। বিমান যখন টেক অফ করলো, তুলি আরহামের হাতটা শক্ত করে ধরল। ঢাকায় ফিরে আসার পর তাদের জীবন আবার স্বাভাবিক ছন্দে চলতে শুরু করলো, কিন্তু একটা পরিবর্তন এসেছে। আরহাম এখন আগের চেয়ে অনেক বেশি সময় দেয় তুলিকে, আর তুলিও এখন আরহামের ছোটখাটো যত্ন নিতে শিখেছে। সকালে টাই এগিয়ে দেয়া, মানিব্যাগ গুছিয়ে রাখা, এসব সে নিজ দায়িত্বেই করে। একদিন সন্ধ্যায় তুলি পড়ছে, আরহাম ল্যাপটপ কাজ করছে। হঠাৎ আরহামের ফোন বেজে উঠল। আননোন নাম্বার। আরহাম রিসিভ করে লাউড স্পিকারে দিল। হ্যালো ডক্টর আরহাম। হ্যালো ডক্টর আরহাম, আমি সিটি হসপিটাল থেকে বলছি। আপনার এক পেশেন্ট মিসেস রাবিয়া বেগম হার্ট অ্যাটাক করেছেন, কন্ডিশন ক্রিটিক্যাল। রাবেয়া বেগম নামটা শুনে তুলির হাত থেকে কলম পড়ে গেল। এটা তার মায়ের নাম। মা, আমার মা। তুলি চিৎকার করে কেঁদে উঠল। আরহাম দ্রুত ফোনটা কানে নিল। আমি এখনই আসছি, ওনাকে আইসিইউতে শিফট করুন, কুইক। আরহাম ফোন রেখে তুলির কাঁধ ধরল। তুলি শক্ত হও, কান্না করলে চলবে না, আমাকে এখনই যেতে হবে, তুমিও চলো। তুলি কাঁপছে, তার মায়ের কিছু হলে সে বাঁচবে না। আরহাম তাকে ধরে গাড়িতে তুলল। ড্রাইভিং সিটে বসে আরহাম অ্যাক্সিলেটরে চাপ দিল। গাড়ি ঝড়ের গতিতে ছুটল হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে দেখা গেল মিজান সাহেব আর সাদমান ভাই বাইরে করিডোরে বসে কাঁদছে। আরহামকে দেখে তারা ছুটে এলো। বাবা আরহাম, আমার স্ত্রীকে বাঁচাও, ডাক্তাররা বলেছে অবস্থা ভালো না। বাবা আপনি শান্ত হন, আমি আছি তো, আমি নিজে অপারেশন করব, আল্লাহ ভরসা। আরহাম দ্রুত ওটি ড্রেস পরার জন্য চলে গেল। যাওয়ার আগে সে তুলির কাছে এলো। তুলি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তুলি আমার দিকে তাকাও, আমি কথা দিচ্ছি, আমি আমার শেষ চেষ্টাটুকু করব, মায়ের কিছু হবে না, আমার উপর বিশ্বাস আছে তো? আছে, আপনি তো জাদুকর, আমার মাকে ফিরিয়ে দিন। আরহাম অপারেশন থিয়েটারে ঢুকলো। বাইরে জ্বলে উঠল লাল বাতি। শুরু হলো জীবন মৃত্যুর লড়াই। তুলি দরজার দিকে বাড়িয়ে তাকে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলো। তার ডাক্তার বরের হাতেই এখন তার মায়ের জীবন। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, লাল বাতি আর নিচ্ছে না। সাদমান ভাই পায়চারি করছে, বন্যাভাবে কাঁদছে। তুলি এক দৃষ্টিতে ওটির দরজার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজা খুলল। আরহাম বেরিয়ে এলো, তার মাস্ক খোলা, কপালে বিন্দু বিন্দু ঘাম। এভাবেই ছুটে গেল তার দিক। কি খবর বাবা, আমার স্ত্রী কেমন আছে? আরহাম কোনো কথা বলছে না, তার মুখটা ভাবলে সেন। তুলির বুকটা ধক করে উঠল। তবে কি? আরহাম, কথা বলছেন না কেন? মা মা ঠিক আছে তো? আরহাম ধীর পায়ে তুলির সামনে এসে দাঁড়ালো। তার এই নীরবতা কি ঝড়ের পূর্বাভাস নাকি স্বস্তির বার্তা? হাসপাতালের করিডোরে পিনপতন নীরবতা, ঘড়ির টিকটক শব্দও যেন হাতুড়ির মতো কান বাজছে। আরহাম অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে মাস্কটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তার ফর্সা মুখটা ঘামে ভিজে আছে, চোখের নিচে ক্লান্তির ছায়া। তুলি, মিজান সাহেব, সাদমান এবং বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। আরামের এই দীর্ঘ নীরবতা তুলির হৃদস্পন্দন থামিয়ে দিচ্ছে। সে আর সহ্য করতে না পেরে আরহামের কাছে ছুটে গেল। আপনি চুপ করে আছেন কেন? মা মা কথা বলছেন না কেন? আমাকে বলুন, মা ঠিক আছে? প্লিজ বলুন না। তুলি আরহামের অ্যাপ্রন খামচে ধরে ঝাঁকে দিতে লাগলো। তার কান্না জড়িত কণ্ঠ করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে। আরহাম এবার ধীরে ধীরে চোখ তুলে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি ফুটে উঠল। সে হাত বাড়িয়ে তুলির মাথার উপর রাখলো। শান্ত হও পিচ্ছি, মা একদম ঠিক আছেন, অপারেশন সাকসেসফুল, আর কোনো ভয় নেই। অপারেশন সাকসেসফুল, এই দুটো শব্দ শোনার পর মিজান সাহেব ফ্লোরে বসে পড়লেন। তিনি দুই হাত তুলে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করলেন। সাদমান আর বন্যা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদল। আর তুলি, সে বিশ্বাসই করতে পারছে না। সে এক মুহূর্তের জন্য আরহামের দিকে তাকিয়ে রইল। এই লোকটা যাকে সে হিটলার ভাবত, যাকে সে ভয় পেত, আছে এই লোকটা তার মায়ের জীবন ফিরিয়ে দিয়েছে। কৃতজ্ঞতায়, ভালোবাসা এবং আবেগের তোরে তুলি লোকলজ্জার সব বাঁধ ভেঙে দিল। সে সবার সামনে আরহামকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। থ্যাংক ইউ সো মাচ। আপনি জাদুকর, আপনি পৃথিবীর সেরা ডাক্তার, আমি আপনাকে অনেক ভালোবাসি। হাসপাতালে করিডোরে ডাক্তার, নার্স এবং আত্মীয় স্বজন সবাই দেখছে। আরহাম প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়লো, কারণ সে পাবলিক প্লেসে আবেগ দেখাতে পছন্দ করে না। কিন্তু তুলির কান্নার কাছে তার সব গাম্ভীর্য হার মানল। সেও আলতো করে তুলিকে জড়িয়ে ধরল। তার মনে হলো এত ঘন্টার পরিশ্রম সার্থক। এই পিচ্ছি মেয়েটার মুখের হাসি তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। হয়েছে হয়েছে, এবার ছাড়ো, মানুষ দেখছে তো, আমার ডাক্তারগিরির ইজ্জত থাকবে না। দেখুক, আমি ছাড়বো না, আপনি আমার সুপার হিরো। রাবেয়া বেগমকে কেবিনে শিফট করা হলো।
জ্ঞান ফেরার পর তিনি যখন চোখ মেললেন তখন দেখলেন তার একপাশে তুলি, অন্য পাশে আরহাম বসে আছে। আরহাম রাবেয়া বেগমের পাস চেক করছে। বাবা আরহাম, তুমি আমাকে বাঁচিয়েছো। আমি তো শুধু উসিলামা, আল্লাহ বাঁচিয়েছেন। আপনি এখন একদম চুপচাপ রেস্ট নেবেন, কোনো টেনশন করবেন না। আপনার এই পিচ্চি মেয়েটা আপনাকে অনেক জ্বালিয়েছে, এবার ওকে সামলানোর দায়িত্ব আপনার। রাবেয়া বেগম দুর্বল শরীরে হাসলেন। তুলি মায়ের হাত ধরে বসে আছে, তার চোখে এখন আর ভয় নেই, আছে প্রশান্তি। পরবর্তী 1 সপ্তাহ তুলি হাসপাতালের কেবিনেটেই কাটালো। সে মায়ের সেবা করছে, কিন্তু তার চোখের আড়াল হতে দিচ্ছে না আরহামকে। আরহাম ডিউটির ফাঁকে ফাঁকে এসে শাশুড়িকে দেখে যাচ্ছে। তুলি এখন আরহামের টিফিন ক্যারিয়ার গুছিয়ে দিয়ে সময় মতো ওষুধ খাইয়ে দেয়। হাসপাতালের সবাই জেনে গেছে এই কড়া মেজাজে ডাক্তার স্যারের বউ আসলে খুব সুইট একটা মেয়ে। 1 সপ্তাহ পর রাবেয়া বেগম বাড়ি ফিরলেন। চৌধুরী ফেলে এবং তুলিদের বাড়ি, 2 পরিবার এখনও খুশির বন্যা। তুলি আর আরহামের সম্পর্কটা এখন অনেক গম্ভীর। তাদের মধ্যে খুনসুটি এখনও আছে, কিন্তু সেটা অনেক ভালোবাসার বহিঃপ্রকাশ। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। তুলির ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ। সে এখন অখণ্ড অবসরে সারাদিন বাসায় থাকে, টিভি দেখে আর নতুন নতুন রেসিপি ট্রাই করে, যেগুলো সাধারণত খাওয়ার অযোগ্য হয়। আরহামের ব্যস্ততা বেড়েছে, কিন্তু সে চেষ্টা করছে সন্ধ্যার পর সময় দিতে। আজ শুক্রবার, ছুটির দিনে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তুলি ড্রয়িং রুমের সোফায় বসে আচার খাচ্ছে। 1 বোতল জলপাইয়ের আচার তার কোলের উপর। সে টিভির রিমোট ঘোরাচ্ছে আর টকটক আচার মুখে পড়ছে। আরহাম ল্যাপটপ নিয়ে পাশে বসে কাজ করছে। আচারের গন্ধে তার মনোযোগ নষ্ট হচ্ছে। তুলি, তুমি সকাল থেকে কতটুকু আচার খেয়েছো? পুরো বোতল তো শেষ করে দিলে। এত টক খেলে তো অ্যাসিডিটি হবে। উফ, আপনি কাজের মধ্যে কথা বলবেন না, আমার খুব ভয় লাগছে। আপনার লাগলে বলুন, দিচ্ছি, কিন্তু খবরদার বকা দেবেন না। আরহাম দীর্ঘশ্বাস পেলে আবার ল্যাপটপে মন দিল, কিন্তু কিছুক্ষণ পর তুলি হঠাৎ মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আরহাম চমকে উঠল। সে ল্যাপটপ রেখে দ্রুত তুলির পিছু নিল। তুলি, কি হলো? বমি করছো কেন? তুলি পেছনে অনবরত বমি করছে। তার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। সকালে মাথা ঘুরছিল, এখন বমি। আরহাম উদ্বিগ্ন হয়ে তুলির পিঠে হাত বুলিয়ে দিল। আমার মনে হয় ফুড পয়জনিং হয়েছে। কাল যে ফুচকা খেয়েছিলাম ওটা বাসি ছিল। ইস, আমার পেটটা কেমন করছে ডাক্তার সাহেব, আমাকে একটা স্যালাইন দিন তো। আরহাম ডাক্তার, সে ফুড পয়জনিং আর অন্য কিছু পার্থক্য বোঝে। সে তুলির লক্ষণগুলো মিলিয়ে দেখল। টক খাওয়ার প্রবণতা, সকালে দুর্বলতা, বমি বমি ভাব আর মুড সুইং। তার চোখের সামনে একটা সম্ভাবনার আলো জ্বলে উঠল। সে মুচকি হাসলো, কিন্তু তুলিকে বুঝতে দিল না। ফুচকা থেকেই হয়েছে মনে হয়। চলো বিছানায় চলো, আমি চেক করছি। তুলিকে বিছানায় শুয়ে দিয়ে আরহাম তার পালস চেক করছে। তারপর কিছু বেসিক চেক আপ করলো। তার সন্দেহ ক্রমশ বিশ্বাসে পরিণত হচ্ছে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য টেস্ট দরকার। আমি এখনই একটা কিট আনিয়ে নিচ্ছি, টেস্ট করতে হবে। কিসের টেস্ট? করোনার? আমার করোনা হয়নি তো। না, করোনার চেয়েও বড় কিছু। চুপচাপ শুয়ে থাকো। আধা ঘন্টা পর আরহাম হাতে একটা প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে বাথরুম থেকে বের হলো। তার মুখে বিজয়ের হাসি। তুলি বিছানায় বসে নখ কামড়াচ্ছে। সে ভাবছে তার বড় কোনো অসুখ হয়েছে। কি হয়েছে? রিপোর্ট পজিটিভ না নেগেটিভ? আমার কি ক্যান্সার হয়েছে? আমি কি মরে যাব? আরহাম ধীর পায়ে এগিয়ে এসে তুলির পাশে বসলো। সে কিটটা টেবিলে রেখে তুলি 2 হাত নিজের হাতের মুঠায় নিল। বোকা মেয়ে, ক্যান্সার হবে কেন? এটা একটা গুড নিউজ। গুড নিউজ মানে? আমার ফুড পয়জনিং ভালো হয়ে গেছে? না রে পাগলি, তুমি মা হতে চলেছ। আমরা বাবা মা হতে চলেছি। আরহামের কথাটা তুলির মস্তিষ্কে পৌঁছাতে কয়েক সেকেন্ড সময় লাগলো। সে ফ্যালফ্যাল করে তাকে আরহামের দিকে তাকিয়ে রইল। মা হতে চলেছে মানে? তার পেটে বাচ্চা? তুলি নিজের পেটের দিকে তাকালো। কি বললেন? মা? কিন্তু আমি তো নিজেই বাচ্চা, আমি মা হব কিভাবে? আর আমি তো এখন অনার্সে ভর্তি হব, আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমি মোটা হয়ে যাব। ও মা গো! তুলি এই অদ্ভুত প্রতিক্রিয়ায় আরহাম না হেসে পারল না। যেখানে মেয়েরা এই খবর শুনে আবেগে কাঁদে, সেখানে তুলি তার ফিগার আর পড়াশোনা নিয়ে চিন্তিত। শান্ত হও, ফিগার নষ্ট হবে না, আর পড়াশোনাও চলবে। আমি আছি তো। কিন্তু তুমি খুশি হওনি? আমাদের একটা ছোট বাবু হবে যাকে আমরা আদর করব। খুশি হব না কেন? কিন্তু ভয় লাগছে। বাচ্চা পালন করা তো অনেক কঠিন। ও যদি আমার পান্ডা নিয়ে কারাকারি করে? আরহাম হো হো করে হেসে উঠল। সে তুলিকে বুকে জড়িয়ে ধরল। চিন্তা করো না, পান্ডা নিয়ে কারাকারি করলে আমি নতুন পান্ডা কিনে দেব। তুমি শুধু নিজের যত্ন নেবে। আজ থেকে নো ঝগড়া,
নো মারামারি, শুধু রেস্ট। খবরটা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। সুলতানা চৌধুরী খুশিতে মিষ্টি বিতরণ শুরু করলেন। আসাদ চৌধুরী আনন্দে ছেলের পিঠ চাপড়ে দিলেন। তুলির বাবা মাও ছুটে এলেন। পুরো বাড়িতে উৎসবের আমেজ। হৃদি তো খুশিতে লাফাচ্ছে। সে এখনই পুপি হওয়ার প্ল্যানিং শুরু করে দিয়েছে। ভাবি, আমার কিন্তু মেয়ে চাই। আমি তাকে পুতুলের মতো সাজাবো। না, ছেলে হবে। ছেলে হলে আমি তাকে ক্রিকেট খেলা শেখাবো। তোমার ভাইয়ার মতো বোরিং ডাক্তার বানাবো না। ও হ্যালো, ডাক্তাররা বোরিং হয় না। আর আমার ছেলে বা মেয়ে যেই হোক, সে কার্ডিওলজিস্ট হবে, এটা ফাইনাল। এভাবেই ঝগড়া আর ভালোবাসার মধ্য দিয়ে সময় কাটতে লাগলো। তুলির প্রেগনেন্সির সময়টা আরহামের জন্য ছিল একটা বড় পরীক্ষা। তুলির মুড সুইং সামলানো কোনো সাধারণ মানুষের কাজ নয়। রাত 3টায় আইসক্রিম খাওয়ার বায়না, হঠাৎ করে কান্নাকাটি, আবার পরক্ষণে খিলখিল করে হাসি। আরহাম সব কিছু ধৈর্য ধরে সামলেছে। সে হাসপাতাল থেকে তাড়াতাড়ি ফিরে আসতো, তুলিকে নিজ হাতে খাইয়ে দিত, রাতে গল্প শোনাতো। 9 মাস পর চৌধুরী বেলার সবাই হসপিটালে। অপারেশনের থিয়েটারে বাইরে আরহাম পায়চারি করছে। আছে ডাক্তার হিসেবে নয়, একজন স্বামী এবং হবু বাবা হিসেবে টেনশনে আছে। ডাক্তার নিহাল তাকে অভয় দিয়েছে। আরে দোস্ত, টেনশন করিস না, ভাবি ঠিক আছে। তুই তো নিজেই কত ডেলিভারি কেস হ্যান্ডেল করেছিস। নিজের বউয়ের বেলা ডাক্তার থাকা যায় না রে, বুক কাঁপছে। এমন সময় নার্স বেরিয়ে এসে সুখবর দিল। কংগ্রেচুলেশন স্যার, আপনার মেয়ে হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ। মেয়ে হয়েছে শুনে আরহামের চোখ ভিজে উঠল। সে দৌড়ে কেবিনে গেল। তুলি বেডে শুয়ে আছে, ক্লান্ত কিন্তু মুখে হাসি। আর তার পাশে ছোট দোলনায় শুয়ে আছে এক টুকরো চাঁদের কণা। গোলাপি তোয়ালেতে ঘোরানো বাচ্চাটা হাত পা নাড়ছে। আরহাম ধীর পায়ে এগিয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে মেয়েকে কোলে তুলে নিল। বাচ্চাটা দেখতে একদম তুলির মতো। সে ছোট নাক, ফর্সা গাল আর মাথায় একরাশ কালো চুল। আরহাম মেয়েকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। ওয়েলকাম আমার ছোট মা। দেখেছেন, আমি বলেছিলাম না ছেলে হবে, উল্টো হলো। ও তো একদম আপনার মতো রাগী হয়েছে। দেখুন, ব্রু কুচকে আছে। একদম না, ও আমার মতো শান্ত হবে, তোমার মতো ঝগড়াতে হবে না। নাম কি রাখবে ভেবেছো? আমি ভেবে রেখেছি, ওর নাম হবে টুনটুনি, কারণ ও সারাদিন টুনটুন করে ঘুরবে। টুনটুনি তো ডাক নাম, ভালো নাম হবে আরুষি, আরুষি চৌধুরী। সুন্দর, কিন্তু আমি টুনটুনিই ডাকবো। আরহাম এক হাতে মেয়েকে আর অন্য হাতে তুলির হাত ধরল। তার মনে হলো তার পৃথিবী এখন পরিপূর্ণ। 5 বছর পর চৌধুরী বিলার বাগান বাড়িতে আজ জন্মদিন পালন করা হচ্ছে। আরশের 5 বছর পূর্ণ হলো। পুরো বাড়ি বেলুন আর ফুল দিয়ে সাজানো। আরশে একটা গোলাপি রঙের ফ্রক পরে প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছে। সে দেখতে অবিকল তুলির কার্বন কপি। সেই চঞ্চলতা, সেই কথা বলার ধরন। বাবা বাবা দেখো, মা আমাকে বকা দিয়েছে। আরশি দৌড়ে এসে আরহামের কোলে উঠল। আরহাম এখন আগের চেয়ে একটু মোটিয়ে গেছে, কিন্তু তার গাম্ভীর্য কমে গিয়ে এখন সে পুরো দস্তর ফ্যামিলি ম্যান। সে মেয়েকে কোলে নিয়ে চুমু খেলো। কেমন, কে বকা দিয়েছে আমার মাকে? আজ মায়ের খবর আছে। খবর তো আপনার কাছে ডাক্তার সাহেব। আপনি মেয়েকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন। ও আজ স্কুলের টিফিনে সব চকলেট খেয়ে ফেলেছে, ভাত খায়নি। তুলি এই এখন 23 বছরের তরুণী, শাড়ি পরেছে, খোপায় ফুল। তাকে এখন আর সে পিচ্ছি মনে হয় না, বরং এক অপরূপা নারী। কিন্তু আরহামের কাছে সে এখনো সেই পিচ্চিই আছে। মা পচা, মা আমাকে চকলেট খেতে দেয় না। বাবা, তুমি মাকে একটা ইনজেকশন দিয়ে দাও তো। মেয়ের কথা শুনে আরহাম আর তুলি দুজনেই হেসে ফেলল। আরহাম মেয়েকে নামিয়ে দিয়ে তুলির কাছে এগিয়ে এলো। সে তুলির কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে নিল। ইনজেকশন দেওয়া লাগবে না মা, তোমার মাকে শান্ত করার জন্য ওষুধ আমার জানা আছে। কি করছেন? সবাই দেখছে তো, ছাড়ুন। দেখুক, 5 বছর আগেও সবাই দেখেছিল, এখনও দেখুক। আমি আমার পিচ্চি বউকে ভালোবাসি, এটা কি কোনো অপরাধ? আমি এখন আর পিচ্ছি না, আমি এক বাচ্চার মা। তুমি 80 বছর বয়সেও আমার কাছে পিচ্চিই থাকবে, সেই জেদি ঝগড়াটে কিন্তু অসম্ভব মায়াবী পিচ্চি। আরহাম পকেট থেকে একটা ক্যাডবেরি সিল্ক বের করে তুলির হাতে দিল। হ্যাপি বার্থডে টু আওয়ার ডটার, আর থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা লাইফ গিফট করার জন্য। থ্যাংক ইউ তো আপনার প্রাপ্য। আমার মতো পাগলকে সহ্য করার জন্য আপনাকে নোবেল দেওয়া উচিত। ঠিক তখন আরশি দৌড়ে এসে তাদের দুজনের মাঝখানে ঢুকলো। আমি চকলেটও খাবো, আমাকে দাও। আরহাম আর তুলি দুজনেই তাদের ছোট্ট পৃথিবীটাকে জড়িয়ে ধরল। গোধূলির আলোয় তাদের ছায়া দীর্ঘ হয়ে ঘাসের উপর পড়েছে। তাদের এই ভালোবাসার গল্প হয়তো এখানে শেষ নয়, এটা চলতেই থাকবে। ঝগড়া হবে, অভিমান হবে, আবার ভালোবাসা হবে, কারণ
ভালোবাসার শেষ নেই। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।